হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে আমার নাকে রুমাল ধরে। আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরতেই কারো কণ্ঠ শুনে বুঝতে পারলাম কে। আমি সামনে থাকা মানুষটার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছি। আমাকে জ্ঞান ফিরতে দেখে বলল, হাই বেবি, কেমন আছো? আপু, আমি তো কাউকে কিছুই বলিনি, তাহলে আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন কেন? ওলে ওলে আমার বাবুটা কত কিউট ভাবে কথা বলে। বাট বাবু, একদম আপু বলো না, ওকে? না হইলে মুখে মেরে মুখ ভেঙে ফেলবো। আমি ভয়ে ঢোক গিলতে গিলতে বললাম, আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব, আমার অনেক পড়া বাকি আছে। যাবে তো, তার আগে আমার কিছু কাজ আছে না, সেগুলো করে চলে যাও। কি কাজ? আমরা আজ বিয়ে করব, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। না না, আমি বিয়ে করব না, আপনি অনেক পচা, আপনি মানুষ খুন করেন, আমি আপনাকে বিয়ে করব না। আমার কথা শুনে তিয়া রেগে আমার মাথায় গান পয়েন্ট করলো। আমি ভয়ে ঢোক গিলতে লাগলাম। তিয়া আমাকে বলল, দেখো আয়ান, আমার তোমাকে ভালো লেগে গেছে। এক কথায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে যদি বিয়ে না করো তাহলে আমি তোমাকে একদম উপরে পাঠিয়ে দিব। না না, এমন করবেন না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। তাহলে আমাকে বিয়ে করে নাও। আমাকে বিয়ে করলে তুমি রাজার হালে চলবে, এমনকি সব কিছু থেকে নিরাপদে থাকবে। কেউ তোমাকে অসম্মান করবে না। কিন্তু আপনি তো অনেক পচা। দেখো, আমি পচা মানছি, কিন্তু আমি হুদাই কাউকে মারি না। তুমি আমার সাথে থাকলে বুঝতে পারবে। প্লিজ আমাকে যেতে দিন। আগে বিয়ে করবে, তারপর যেতে পারবে। আপনার আব্বু আম্মু জানে আপনি যে গুন্ডা? আমার মা নাই, আর আমার আব্বুরও তো সময়ও নাই আমার খোঁজ নেওয়ার। ও, কিন্তু আমার মতো গরিব ছেলেকে বিয়ে করে আপনি কি করবেন? আমার ভালো লাগছে তাই বিয়ে করব। এত কথা বলো না। এই, ওর চোখ বেঁধে দে। আমার চোখ বেঁধে দিল, আমার হাত পা খুলে দিয়ে নিয়ে যেতে লাগলো। আমি বললাম, আমাকে ছেড়ে দেন না, আমাকে বেঁধে রেখে কী লাভ, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কথা কেউ না শুনে আমাকে নিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ হাঁটার পর রাস্তায় তুলে আমাকে বাইকে বসিয়ে দিল। বাইকে করে অনেকক্ষণ পর বাইক থামিয়ে আমার চোখ খুলে দিল। আমি চোখ ডলতে ডলতে দেখি শপিং মলে নিয়ে এসেছে। তিয়া আমাকে শেরওয়ানি পায়জামা দিয়ে বলল, এইটাই পরে আসো, যাও। বিয়েটা না করলে হয় না? না, হয় না। যাও, পরে আসো। পালানোর চেষ্টা করলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে, সোজা তোমার বুকে শুট করে দিব। আচ্ছা, যাচ্ছি তো। আমি শেরওয়ানি পায়জামা নিয়ে ট্রায়াল রুমে চলে গেলাম। চেঞ্জ করে বের হলাম। কিছুক্ষণ পর তিয়াকে বের হতে দেখে আমি অবাক। তিয়াকে এই প্রথম শাড়ি পরা দেখছি। ভাবতেও পারিনি তিয়াকে শাড়ি পরাতে এত সুন্দর লাগবে। তিয়া আমার দিকে তাকিয়ে চোখ মারল। আমি ভাবনা জগৎ থেকে বের হয়ে আসি। তিয়া বিল পেমেন্ট করে আমাকে নিয়ে বের হয়ে গেল। সোজা কাজী অফিসে চলে আসলো। কাজীকে টাকা দিয়ে আমাদের বিয়ে পড়ানো শুরু করে দিল। কবুল বলতে না চাইলেও তিয়া আমার কোমরে পিস্তল ঠেকিয়ে ইশারা করলো। আমি সাথে সাথেই কবুল বলে দেই। আমাদের বিয়ে হয়ে গেলে কাজী অফিস থেকে বের হয়ে আসলাম। তিয়া আমাকে দেখে আমার দিকে কার্ড দিয়ে বলল, এখানে আমার নাম্বার আছে, যদি কোনো সমস্যায় পড়ো আমাকে কল করো। আর আমার বাসা তো চেনো, যদি মন চাই এসেছে থাকতে পারো। আমি তোমাকে কোনো কিছুতেই জোর করব না। তোমাকে স্বামী হিসেবে চেয়েছিলাম, পেয়ে গেছি। বাট ভুলেও অন্য নারীর প্রতি আসক্ত হইও না, তাহলে বুঝতে পারছো কি করতে পারি। তিয়া কথাগুলো বলে চোখ টিপ দিয়ে বাইক নিয়ে চলে গেল। আমি তিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে
রিক্সা নিয়ে বস্তিতে চলে আসলাম। আমাকে দেখে রাকিব বলে ওঠে, ভাই কলেজে যাও নাই? এতক্ষণ কোথায় ছিলে? আর তোমার শরীরে শেরওয়ানি কেন? সবাই তোমার দিকে কিভাবে তাকিয়ে আছে? ভিতরে চল, তারপর খুলে বলছি। আমি রাকিবকে নিয়ে চলে গেলাম। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করলাম। তিয়া, লেডি গুন্ডা যে আছে না, আমার পিছনে লেগেছে। ওই আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। আমার কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। রাকিব আমাকে বলল, মাথা ঠিক আছে? আমার সাথে মজা করছো? মজা করছি না, সিরিয়াসলি। আর একদিকে ভালোই হয়েছে। আরে কিসের ভালো হয়েছে? ওই একটা মাফিয়া লিডার, ওর সাথে বিয়ে হওয়া নিয়ে কিভাবে ভালো হয়? অবশ্যই ভালো হয়েছে, তুই ভালো করে দেখ। আবার যেন প্রেমে পড়ে যাও না। যাই হোক, খাবার খেতে আসো। আমি রাকিবের সাথে খাবার খেতে বসলাম। খাবার খেয়ে নিচে বিছানা করে জায়গা মতো শুয়ে পড়লাম। সাথে সাথে তিয়ার কল আসলো। কলটা রিসিভ করলাম। তিয়া বলল, এই এই তুমি আমাকে এত ভয় পাও কেন? হুম হুম দেখো, আমি কিন্তু মানুষ হিসাবে অতটাও খারাপ না, তুমি আমাকে যতটা খারাপ ভাবো। আমি কিছু বলবো না। কিছু বললে তো আপনি আমাকে গুলি করে দেবেন। আরে বাবা না, তুমি তো আমার স্বামী হয়ে গেছো, এখন তোমাকে মারলে তো আমি নিজেই বিধবা হয়ে যাব। তাও ঠিক। তাহলে আপনাকে আমি বেশি ভয় পাবো না, অল্প অল্প ভয় পাবো, ঠিক আছে? আমার কথা শুনে তিয়া হাসতে লাগলো। তিয়া আমার দিকে দুষ্টু নজরে তাকিয়ে বলল, আমার সাথে যদি বাসরটা করতে তাহলে তোমার সব ভয় একেবারে দূর হয়ে যেত। না বাবা, আমি ওইখানে যাব না। কখন কে কোথা থেকে আমাকে গুলি করে দেবে, আমি এই বয়সে মরতে চাই না। আরে কেউ মারবে না, তুমি আমার স্বামী, এটাই তো সবাই জেনে গেছে। তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো। তুমি তোমার ভাইকে নিয়ে আমাদের বাসায় চলে আসো, তোমাকে কথা দিচ্ছি তোমাদের দুই ভাইয়ের কিচ্ছু হতে দিব না আমি। তিয়ার কথা শুনে রাকিব খুশি হয়ে ইশারা করলো। আমি তিয়াকে বললাম, আমি কিভাবে বিশ্বাস করব? আপনার রাগ উঠে গেলে তো মাথা ঠিক থাকে না। তুমি আমাকে একটু তো বিশ্বাস করতেই পারো। আচ্ছা, আমি তো তোমার এখন বউ হয়ে গেছি, তোমার কি মনে হচ্ছে না বউকে একবার পরীক্ষা করে দেখার আসলে বউ কেমন? হুম হুম তা তো ইচ্ছা করছে, কিন্তু বউ যদি মেরে ফেলে? আরে মারবো না তো, এক কথা বারবার বলতে ভালো লাগে না। ওই যে খাড়ায় রেগে গেলেন, ধুর। তিয়া নিজেকে শান্ত করে বলল, সরি, আর রাগ দেখাবো না। তুমি বলো, এক কথা বারবার বললে মেজাজটা তো গরম হবেই, তাই না? হুম। তাহলে বলো, তোমরা কি আসবে? আমি কিছু বলার আগেই রাকিব পিছন থেকে এসে বলল, ভাবি, আমাদের নিয়ে যান, আমরা আপনার কাছে যাব। এই জীবন ভালো লাগে না। ভাবি, আপনার ওইখানে গেলে আমাদের খেতে দিবেন ভালো মন্দ? হ্যাঁ, অবশ্যই দিব। তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি তোমাদের জন্য গাড়ি পাঠাচ্ছি। আচ্ছা ভাবি, ধন্যবাদ ভাবি। তিয়া মুচকি হাসল। তিয়া কল কেটে দিল। আমি রাগি লোক নিয়ে তাকিয়ে বললাম, এইটা কি করলি? যা করেছি ঠিকই করেছি, এমন সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। ভালো, যা তাহলে রেডি হয়ে নে। দুজনে উঠে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। দুজনে রেডি হয়ে গেলে সাথে সাথে গাড়ি এসে থামলো। দুজনে উঠে পড়লাম। একটা বড় বাড়ির সামনে গাড়িটা থামলো। আমরা দুজনে নেমে সোজা সদর দরজার সামনে গেলাম। সাথে সাথে দরজা খুলে গেল। আমি সামনে তাকাতেই দেখি তিয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওয়েলকাম, ধন্যবাদ ভাবি। ভেতরে আসো। আমি আর রাকিব ভিতরে চলে গেলাম। দুইজনে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তিয়া রাকিবকে রুম দেখিয়ে দিল আর আমাকে নিয়ে তিয়ার রুমে চলে গেল। আমি রুমের ভিতরে ঢুকতেই দেখি রুমটা সুন্দর করে সাজানো, সব কিছুই পরিপাটিভাবে সাজানো আছে। তিয়া আমাকে রুমে সব কিছুই বুঝিয়ে দিতে লাগলো। ওয়াশরুমে সব কিছুই দেখিয়ে দিল। আমি ফ্রেশ হয়ে খাটে বসতেই দেখি তিয়া আমার শার্ট প্যান্ট আলমারিতে তুলে রাখছে। আমার দিকে তাকিয়ে বলল, কি খাবে বলো? কিছুই খাবো না, আমার পেট ভরা আছে।
হালকা কিছু খাও। না, আমি ভাত খেয়ে এসেছি। ও আচ্ছা। তিয়া আমার পাশে এসে বসলো। আমার দিকে তাকিয়ে হুট করেই গালে কিস করলো। আমি চমকে গেলাম। গালে হাত দিয়ে তিয়ার দিকে তাকাতেই তিয়া হাসি মুখে বলল, আরে এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আমার সাথে কিছু করলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। ওকে, কিচ্ছু করব না। আচ্ছা শোনো, আমাকে বের হতে হবে, রাতে কথা হবে। আর যা লাগে কাজের লোকেদের বলো, ওরা দিয়ে দিবে। তিয়া আমার কপালে চুমু দিয়ে পিস্তলটা পিছনে নিয়ে বের হয়ে গেল। আমি খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রাকিব আমার রুমে আসলো। রাকিব এসে আমাকে বলল, আয়ান, বাসায় কেউ নাই, এখন সুযোগ। আমি কথার কোনো উত্তর না দিয়ে টাইপিং করতে লাগলাম। শান্ত হ, এইটা মাফিয়াদের বাসা। কোথায় কি আছে আমরা জানি না। এমনও হতে পারে আমাদের কথা থেকে শুরু করে আমরা কি করছি ওরা সব দেখছে। তাই এইসব বিষয়ে চুপ থাক। ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে কাজ শুরু করতে হবে। আমার SMS রাকিব পড়ে আমার দিকে তাকালো। আমি বললাম, রাকিব তুই নিজের রুমে যা, আমার ঘুম পাচ্ছে। রাকিব চলে গেল। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম ভাঙলে দেখি তিয়া আমার দিকে তাকিয়ে আছে আর ল্যাপটপে কাজ করছে। আমি সাথে সাথেই উঠে বসলাম। সরি, চোখ লেগে গেছিল। সরি বলার কি আছে শুনি? হুম হুম, ঘুম আসলেই তো ঘুমোবেই। তুমি অনেক সুখী মানুষ, তাই না? কত সুন্দর করে ঘুমাচ্ছিলে। জানো, তোমার মতো করে শান্তিতে ঘুমাতে চাই, বাট আমরা এমন অবস্থায় আছি, চাইলেও যে শান্তিতে ঘুমাতে পারি না, যখন তখন ছুটতে হয়। ও, আপনি এইসব কাজ ছেড়ে দিতে পারেন না? না, এই পেশা আমার ভালো লাগে। এটা কোনো পেশা হলো? হুম, এইটাই আমার নেশা, পেশা। যাও, ফ্রেশ হয়ে নাও। আমি খাট থেকে নেমে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। দেখি তিয়া নেই। আমি বারান্দায় গেলে দেখি তিয়া গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম, এর সাথে কিসের সংসার শুরু করব। এ তো যখন তখন বের হয়ে যায়, 1 মিনিটও বাড়িতে বসতে দেখি না। যাক, এসব ভেবে লাভ নেই, বাড়িটা ঘুরে দেখি। আমি কথাগুলো ভেবে পুরো রুম ভালো করে দেখতে লাগলাম। রুম থেকে বের হয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখলাম। হঠাৎ করে একটা রুমের কাছে গিয়ে দেখি তালা বন্ধ করা। দরজার সামনে একজন আছে। সে বলে ওঠে, স্যার, ওইখানে যায়েন না। ম্যাম এই রুমের সামনে কাউকে পছন্দ করেন না, রেগে যায়। আমি কিছু না বলে ওখান থেকে চলে যাচ্ছিলাম আর ভাবতে লাগলাম, এই রুমে তো আমাকে যেতেই হবে, দেখতে হবে কি আছে এই রুমে। আমি রাকিবের রুমে গেলে সাথে সাথে রাকিব আমাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। দরজা লাগিয়ে দিয়ে বলল, দোস্ত, আমরা ভুল পথে এগিয়ে যাচ্ছি। মানে? আমরা ভাবিকে মাফিয়ার ভাবছি, আর ওইদিকে দেখ এটা কি। আমি রাকিবের ফোনে ছবিগুলো দেখে অবাক হয়ে গেলাম। আমি হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলাম। তারপর মুখে হাসি টেনে বললাম, যাক, ভালোই হয়েছে। বাট তুই এইসব কোথায় পেলি? পরে বলবো, তুই ঠিক বলছস। ভাবি সব জায়গায় ক্যামেরা রেখে দিয়েছে, এই বিষয়ে কথা না বলা ভালো। আচ্ছা শোন, আগামীকাল ওদের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। রিস্ক আছে। আমি দেখে নেব, ওদের রেডি থাকতে বলিস। ওকে। আমি কথাটা বলে রাকিবের রুম থেকে বের হয়ে আসলাম। ছাদে এসে দোলনায় বসে আকাশের চাঁদ দেখলাম। ওইখানে বসে থাকতে থাকতে 1 ঘন্টা পর দেখি তিয়া চলে এসেছে। আমি ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। খাটে বসতেই তিয়া এসে পড়ল। তিয়ার দিকে তাকাতেই দেখি ওর হাতে রুমাল দিয়ে বাঁধা। আমি তিয়ার দিকে তাকিয়ে বললাম, হাতে কি হয়েছে? তেমন কিছু না, একটু গুলি লাগছে। কি, গুলি লেগেছে? আর আপনি বলছেন একটু? এইটাই স্বাভাবিক ব্যাপার, এইটাই মাঝে মাঝে হয়। আমি তিয়ার কাছে গিয়ে হাত ধরে তিয়াকে সোফায় বসিয়ে দিলাম। তিয়া আমার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, কি ব্যাপার, ভয় পাচ্ছ নাকি? আপনি এই পচা কাজ ছেড়ে দেন। আমাদের যদি বাবু হয়, তখন যদি আপনার কিছু হয়ে যায়, তাহলে আমাদের কি হবে? ও মা, বাসর আগে বাবুর কাছে চলে গেছো? তিয়া কথাগুলো বলে হাসতে লাগলো। আমি মন খারাপ করে বললাম,
ফার্স্ট বক্স কোথায়? আমি নিয়ে আসছি। আমি নিয়ে আসতে পারবো না নাকি? বলেন কোথায়? ওই ডয়ারের ভেতরে দেখো, ওইখানে সব কিছু আছে, আবার ভয় পেও না। আমি ডয়ার খুলতেই অবাক হয়ে গেলাম। ওইখানে পিস্তল, চাকু, ফার্স্ট বক্স, আরও অনেক কিছু, আর একপাশে একটা ডায়েরি। আমি ভয়ে চিৎকার দিয়ে বললাম, আপনি কি আমাকে খুন করার জন্য এখানে এইসব রাখছেন? আপনি অনেক পচা, আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন। তিয়া আমার কথা শুনে চমকে গেল, আমাকে বোঝানোর চেষ্টা করলো। আমি রেগে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেলাম। তিয়া আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আয়ান, তুমি যা ভাবছো বিষয়টা তা না। আরে বোকা, আমি তোমাকে খুন করে কি করব? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? ভালোবাসার মানুষের শরীরে কখনো কেউ আঘাত করতে পারে বলো? কখনো পারে না। তুমি তো আমার নিঃশ্বাস, তোমাকে যদি মেরে ফেলি আমিও তো মরে যাব। তিয়া কথাগুলো বললে আমার পিঠে ভেজা অনুভব করলাম। বুঝতে পারলাম তিয়া কান্না করছে। আমি পিছনের দিকে তাকিয়ে তিয়াকে বললাম, আপনি কি সত্যি আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বলেই আমার বাড়িতে নিয়ে এসেছি। তোমাকে জোর করে বিয়ে করেছি। আমি চাই না আমার প্রিয় মানুষের ক্ষতি কেউ করুক, যেইটা আমি মেনে নিতে পারবো না। তাই প্ল্যান করে আমি এখানে তোমাকে নিয়ে এসেছি। তিয়ার কথা শুনে আমি যেন থ হয়ে গেলাম। তিয়া আমাকে এত ভালোবাসে। আমি তিয়ার হাতের দিকে তাকিয়ে দেখি রক্ত ভরছে। আমি তিয়াকে সবাই বসিয়ে দিয়ে ফার্স্ট বক্স নিয়ে এসেছি। তিয়ার হাতের রক্ত পরিষ্কার করতে লাগলাম। গুলিটা হাতের সাইড দিয়ে চলে যায়, তেমন একটা ক্ষতি হয়নি। আমি রক্ত পরিষ্কার করতে গেলাম, তিয়া চোখ বন্ধ করে নিল। আমি তিয়াকে নিজের সাথে জড়িয়ে নিলাম। তিয়া অবাক হয়ে গেল, খুশি হয়ে আরেক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আমার কানে হালকা করে কামড় দিল। আমি বললাম, গুন্ডি থেকে কি কান খেকো হয়ে গেলেন? হুম, বরের কানটা পছন্দ হয়েছে। কামড় দিতে যাবে সাথে সাথে আমি মাথা সরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে দিলাম। তারপর তিয়াকে ছেড়ে দিয়ে বললাম, এর থেকে যদি গুলি ভিতরে চলে যেত কি হতো? আপনি এখন থেকে যেখানেই যাবেন আমাকে নিয়ে যাবেন। না, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। আমি যেখানে যাই ওইখানে মৃত্যু নিয়ে খেলা হয়। তোমার কিছু হবে সেটা আমি মেনে নিতে পারবো না কখনো। আপনার কিছু হলে আমি কিভাবে মেনে নেব? তুমি তো আমাকে ভালোবাসো না। তিয়ার কথা শুনে কিছুই বুঝলাম না। তিয়া আমার মাথার চুল হালকা এলোমেলো করে দিয়ে হাসি মুখে ওয়াশরুমে চলে গেল। আমার ফোনটা বেজে ওঠে। আমি বারান্দায় চলে যাই, কলে কথা বলছি। আমি রুমে চলে আসলে দেখি তিয়া কারোর সাথে রেগে কথা বলছে। আমাকে দেখে নিজেকে শান্ত করে বলল, আর আমাকে কল দিবে না তোমরা। কল কেটে দিয়ে আমার দিকে হাসি মুখে তাকিয়ে বলল, আয়ান, খাবার খেয়ে ঘুমিয়ে যাও। আপনি খাবেন না? হ্যাঁ, চলো একসাথে যাই। আমি তিয়া নিচে যেতেই রাকিবকে ডাক দিলাম। তিনজনে বসে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তিয়া খাটে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে আমার মুখে পানি এসে পড়ল। আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি বস রেগে আছে আমার ওপরে। আমি লাফ দিয়ে উঠে বললাম, বস, এইটা কি করলেন? আপনি এখানে আরামে ঘুমাচ্ছেন? আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? কতবার কল করেছি, একবার চেক করেন ফোন। ফোন হাতে নিয়ে দেখি 20 বার কল করেছে। আমি তো ভয়ে ঢোক গিলে বললাম, সরি স্যার, বাট স্যার আমার তো ছুটি চলছে। হ্যাঁ, ছুটি দিয়েছিলাম, বাট ছুটি ক্যান্সেল। রাঙ্গাপুর গ্রামে 11টাও খুন হয়েছে, যেটার জন্য স্যার আমার চাকরি নিয়ে টানাটানি করছে। তাড়াতাড়ি এর রহস্য বের করতে হবে না? পারলে আমাদের সবার চাকরি যাবে। স্যার, এই কেসটা তো অন্য কাউকে দিয়েছিল, আবার আমাদের উপরে চাপ ফেলার মানে কি? উনি এটাও করতে পারছেন না, আর উনি অনেক অসুস্থ হয়ে পড়েছেন। ভূত নাকি আছে ওই গ্রামের জমিদার বাড়িতে। এইসব খুন নাকি ভূত করেছে, আর ভূত বলতে কিছুই নাই, এখানে রহস্য আছে। ওকে স্যার, চিন্তা করবেন না। রাকিব তো শ্বশুরবাড়িতে গেছে,
ওকে কি নিয়ে আসবেন? অলরেডি ওই চলে এসেছে। আপনারা তাড়াতাড়ি চলে যান, আর যত সাহায্য লাগে আমরা তো আছি। ওকে স্যার। আমি ঘাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে ব্যাগ গোছাতে লাগলাম। রাকিবের রুমে এসে বললাম, কি ব্যাপার, তোর খাটের উপরে ভেজা কেন? খার্চ করছে। শালা আসলে একটা মাদারবোর্ড। নতুন নতুন বিয়ে করেছি, একটু তো বোঝা দরকার ছিল। শালার জন্য একটু শান্তি নাই। কষ্ট পাস না, আগে ভূত দেখে আসি, তারপরে হানিমুনে চলে যাস। আর হানিমুন যেখানে যাব শালা কল দিবেই। রাখ, শুনে ফেলবে। আমি রাকিব দুজনে রুম থেকে বের হয়ে গেলাম। গাড়িতে উঠলে রাকিবকে বললাম, রাকিব, আমি বারবার তিয়াকে স্বপ্ন দেখছি। আমার আর সহ্য হচ্ছে না। ওদের খুন করেও মনে শান্তি নাই। আয়ান, আমার মনে হয় তোর এখন একটা বিয়ে করা উচিত। মৃত ব্যক্তির জন্য আর কতদিন এভাবে থাকবি? রাকিব, তোকে আগেও বলেছি, এই কথা বারবার কেন বলিস? আমি তিয়াকে ছাড়া আর কাউকেই ভাবতে পারি না। তিয়া আমার প্রথম ভালোবাসা, তিয়াই আমার সব। আমি চাই যত তাড়াতাড়ি পারি তিয়ার কাছে চলে যেতে। বাজে কথা বলিস না, মৃত সব কিছু সমাধান না। রাকিবের কথা শুনে ভাবনার জগৎ থেকে চলে গেলাম। ফ্ল্যাশব্যাক, আমি ঘুমিয়ে আছি। রাত 1টা। হঠাৎ ফোনের শব্দ হলে ঘুমটা ভেঙে যায়। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে ওপাশ থেকে বলে উঠল, স্যার, আপনি কি তিয়া ম্যামের হাজবেন্ড বলছেন? জি, আপনি কে? আমার কথা শুনে লোকটা বলে ওঠে, সরি স্যার, কিভাবে যে বলবো। স্যার, ম্যাম এই দুনিয়াতে আর বেঁচে নেই। ম্যামের গাড়িতে বোম ব্লাস্ট হয়েছে। লোকটার কথা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে যায়। চোখের কোণায় পানি জমে গেল। লাইট জ্বালিয়ে পাশে তাকাতেই দেখি তিয়া নেই। আমি জোরে চিৎকার দিলাম। সবাই দৌড়ে আসে। রাকিব আমাকে ধাক্কা দিলে সাথে সাথে আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে গেলাম। রাকিব আমাকে বলল, কি রে, তোর চোখে পানি কেন? গাড়ি থেকে নেমে পড়। আমি চোখের পানি মুছে গাড়ি থেকে নেমে স্টেশনে চলে আসলাম। ট্রেন আসার অপেক্ষা করতে লাগলাম। ট্রেন আসলে দুজনে উঠে পড়লাম। দুজনে বসে থেকে কথা বলছিলাম। হঠাৎ করে সামনের দিকে চোখ পড়ল। আমি সিট থেকে উঠতেই রাকিব বলে ওঠে, কি রে, কোথায় যাস? আসছি। আমি হেঁটে সামনে থাকা ছেলেটাকে একটা লাথি মারলাম। ছেলেটা সোজা নিচে পড়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। ছেলেটা রেগে আমাকে বলল, তোর এত বড় সাহস, আমার গায়ে হাত দেস? এই, তোরা চুপ করে বসে আছিস কেন? মার! ছেলেটার কথা শুনে আমাকে মারতে আসলো। আমি এক এক করে মারতে লাগলাম। পিছন থেকে একজন মারতে আসলো। সাথে সাথে রাকিব এসে লাথি মেরে ফেলে দিল। প্রথমের যে ছেলেটাকে মারি সেই ছেলেকে মেরে সামনে থাকা মেয়েটার পায়ের কাছে ফেলে দিয়ে বললাম, মাপ চা, না হলে তুই এখানে মরবি। ছেলেটা মাপ না চাইতে চাইলে আমি যেই মারতে যাব, সাথে সাথে ছেলেটা মেয়েটার পা ধরে বলে, সরি বোন, আমাকে ক্ষমা করে দাও, আবার ভুল হয়ে গেছে। মেয়েটা গালে থাপ্পড় মেরে বলল, বদমাইশ, এখন ক্ষমা চাচ্ছেন কেন? মেয়ে মানুষের শরীরে টাচ করতে লজ্জা করে না? বিয়াদব! মেয়েটা ছেলেটাকে আরও কয়েকটা থাপ্পড় মারল। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। ওইখানে কিছু মেয়ে উঠে বলে, ধন্যবাদ ভাইয়া। এই ছেলেগুলো আমাদের সাথে মাঝে মাঝে এমন করে। বড়লোকের ছেলের জন্য কিছু বলতে পারি না, কিছু বললে উল্টা আমাদের দুর্নাম হয়। মাইশা আমাকে বলল। ধন্যবাদ আপনাকে। আমি কিছু না বলে নিজের সিটে এসে বসে পড়লাম। রাকিব আমার সাথে বসলো। রাকিব আমাকে বলল, এভাবে সবার সামনে মারামারি করিস না। রাখ তো, এই লুকোচুরি ভালো লাগছে না। আচ্ছা, আমরা ওখানে কোথায় থাকবো? তালুকদার বাড়িতে। ও আচ্ছা, ঠিকানা কি তোকে দিয়েছে? কোন তালুকদার বাড়ি যাবেন? মেয়েটার কথা শুনে আমরা দুইজনে ভুরু কুচকে তাকালাম। রাকিব বলল, রফিক তালুকদার বাড়িতে। ও, রাঙাপুর এই গ্রামে নাকি? জি। আমি ওই গ্রামের মেয়ে। ও আচ্ছা। আপনাদের সামনে বসতে পারি? রাকিব আমার দিকে তাকালো। আমি রাকিবকে আমার পাশে ইশারা করলাম। ওই এসেছে, আমার পাশে বসলো। মেয়েটা আমাদের সামনে এসে বসলো। হাই, আমি মাইশা। আপনাদের নাম জানতে পারি কি? আমার নাম রাসেল, ওর নাম সাগর। নাইস নেম। ধন্যবাদ। মাইশা রাকিবের সাথে বকবক করতে লাগলো। আমি কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলাম। 7 ঘন্টা জার্নি করে স্টেশন থেকে নেমে পড়লাম।
মায়েশা আমাদের পিছনে পিছনে আসতে লাগলো। ভ্যানে উঠলে মায়েশা আমাদের সাথে উঠে পড়ল। মায়েশাকে দেখে ভ্যানওয়ালা বলে ওঠে, অনেক দিন পর গ্রামে পা দিলে। কি আর করবো চাচা, পড়াশোনার এত চাপ, কিছুদিন ছুটি পেয়েছি। আর বরাবর বিয়ে না আসলে কেমন দেখায়। মায়েশার কথা, ভ্যানওয়ালার কথা শুনতে লাগলাম। আমাদের তালুকদার বাড়ির সামনে নামালো। দেখি মায়েশাও নেমে পড়ল। তোমাকে আর এগিয়ে দিতে হবে না, আমরা চলে এসেছি। তোমার বাড়িতে তুমি যেতে পারো। আরে ভেতরে চলেন, ওনাদের সাথে একটু দেখা করে আসি। মায়েশার পিছনে পিছনে যেতে লাগলাম। ভিতরে গেলে দেখি সবাই মায়েশাকে জড়িয়ে ধরল। আমরা দুজনে অবাক হয়ে গেলাম। ওদের কথা শুনে বুঝতে বাকি নেই মায়েশা যে এই বাড়ির মেয়ে। আমাদের দিকে রফিক তালুকদার চোখ পড়ল। উনি এসে বলল, সাগর সাহেব আর রাহেল সাহেব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসো। তোমরা স্টেশনে এসে কল দেওয়ার কথা তো ছিল। কল দিলে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। তোমাদের আসতে কোনো সমস্যা হয় নাই? না আঙ্কেল। তোমার আঙ্কেল আমাকে কল দিয়ে বলেছিল তোমরা আমাদের এখানে বেড়াতে আসবে। আমি অনেক খুশি হয়েছি। তোমার আঙ্কেলকে এত করে বলি আসতে, ওই তো ব্যস্ত যে আমাদের বাসায় আসার সময় পাই না। বাট আঙ্কেল খুব তাড়াতাড়ি এখানে আসবে। চলো আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিই। আমি রাকিবকে নিয়ে চলে গেলাম ভিতরে। সবার সাথে এক এক করে পরিচয় করিয়ে দিতে লাগলো। হঠাৎ করে একজনের কাছে গেলে আমি থমকে গেলাম। আমাকে দেখে সামনের মানুষটা আমার গালে জোরে থাপ্পড় মেরে দিল। সবাই হতভম্ব হয়ে তাকালো। আমি গালে হাত দিয়ে বললাম, আই এম সরি ম্যাম। জাস্ট শাট আপ। বৌমা, এইটা কি করলে? সরি বাবা, ওনার গালে মশা পড়ছিল। তাই বলে এত জোরে মারবে? বাবা, কিছু মনে করো না। বৌমা, যাও ওদের রুম দেখিয়ে দাও। আর হ্যাঁ, ওদের কোনো আদর আপ্যায়ন যেন কম না হয়। চিন্তা করবেন না বাবা, এই তোমরা আসো আমার সাথে। আতিয়ার পিছনে পিছনে আমি আর রাকিব যেতে লাগলাম। আমাদের দুজনকে একটা রুমের ভিতরে নিয়ে গেল। ভিতরে গেলে আমাকে আরও কয়েকটা থাপ্পড় মারল। রাকিব রেগে বলল, ভাবি, এটা কি ধরনের ব্যবহার? আমার ভাইয়াকে থাপ্পড় মারলেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই আমি মারছি। রাকিব চুপ থাক। আমার কলার ধরতে আসে। সাথে সাথে একটা মেয়ে এসে বলে, আম্মু আমি এসেছি দেখো। কথাটা বলে আতিয়াকে জড়িয়ে ধরল। আমি মেয়েটাকে দেখে খুশিতে চোখের পানি চলে আসলো। মেয়েটাকে কাছে ডেকে সারা মুখে চুমু দিলাম। মেয়েটা অবাক হয়ে গেল। আমি মেয়েটাকে বললাম, আম্মু তোমার নাম কি? আমার দিকে অবাক হয়ে বলে, কি ব্যাপার আঙ্কেল, আপনি কান্না করছেন কেন? আর আমাকে এত আদর করছেন কেন? আর আমার নাম রাফিয়া তালুকদার। তোমার নামটা আমার আম্মুর নামের সাথে মিল আছে। তোমাকে কিছুটা আমার আম্মুর মতোই দেখতে, তাই তোমাকে অনেক আদর করতে ইচ্ছা করছিল। আমার কথা শুনে রাফিয়া বলে, ও আচ্ছা। রাফিয়া, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নে। রাফিয়া আমাকে বলে, আঙ্কেল থাকেন, আমি যাই। কথাগুলো বলে চলে গেল। আমি আতিয়ার দিকে তাকিয়ে বললাম, তোমার এখানে বিয়ে হয়েছে? দেখতে তো পারছিস। আমি আতিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রাকিব হা হয়ে আছে। তারপর বলে, এই কি করছিস? মেয়ে মানুষকে জড়িয়ে ধরছিস? এই ভাই, তোকে ভূতে ধরলো নাকি? আমি জড়িয়ে ধরাতে আমার সাথে আতিয়া কান্না করে দিল। আতিয়া আমাকে মারতে লাগলো আর বলল, এত জিদ কেন তোর? 15টা বছর পর তোকে দেখেছি। আয়ান, তোর কি আমাদের কথা একবারও মনে পড়ে না? আতিয়ার কথা শুনে রাকিব হা হয়ে গেল। 15 বছর পর দেখছোস মানে? আর আয়ানের আসল নাম কিভাবে জানলেন? এই ছেলে চুপ থাকবে, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। রাকিব তুই চুপ থাক, আমি তোকে পরে বলছি। আচ্ছা, আমাকে ডাকছে, আমি আসছি। আতিয়া আমাকে ছেড়ে চলে গেল। আমি খাটের উপরে বসে চোখের পানি মুছতে লাগলাম। গাধা, ওর সামনে বেশি কথা বলবি না। ওর মাথা আমার থেকেও বেশি গরম। একবার রাগলে চুল ছিঁড়ে ফেলবে। তুই ওনাকে চেনোস? কি হয় তোর? আমার বড় বোন। আমার কথা শুনে রাকিব হা হয়ে গেল। রাকিব তোতলাতে তোতলাতে বলল, এসব কি বলস? তোর বোন? হ্যাঁ। তাহলে তোর বাবা মা তো অবশ্যই এইখানে আসবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। সমস্যা নেই, যত তাড়াতাড়ি পারি কেসটা ক্লোজ করতে হবে।
আর আমার যতটুকু ধারণা, আমার বাবা মা আমার পরিচয় কাউকে দেয়নি। আমি তাদের সন্তান, এইটা তারা লুকিয়ে ফেলেছে। আয়ান নামে তাদের কোনো সন্তান নাই। কষ্ট পাস না। আচ্ছা চল ফ্রেশ হয়ে নে, আমার বউটা অনেকবার কল দিয়েছে। যা, তুই আগে ফ্রেশ হয়ে নে। রাকিব চলে গেল। আমি বারান্দায় চলে গেলাম। বাইরের দিকে তাকিয়ে দেখি মাইশা, রাফিয়া আর কয়েকজন মেয়ে মিলে খেলা করছে। আমি ওদের খেলা দেখতে লাগলাম। আমার দিকে মাইশার চোখ পড়ল। আমাকে বলল, খেলবেন নাকি? না, আপনারা খেলেন। আর সরি মিথ্যে পরিচয় দেওয়ার জন্য, আপনাদের একটু বোকা বানাচ্ছিলাম। কথাটা বলে হাসতে লাগলো। আমি হাসি মুখে বললাম, সমস্যা নেই। যা ফ্রেশ হয়ে নে। আমি বারান্দা থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতেই আতিয়া আর কাজের মেয়ে এসে আমাদের দুজনের খাবার রেখে চলে গেল। আতিয়া আমার দিকে তাকিয়ে বলল, দুজন খাবার খেয়ে নে, আমি রান্না করছি। বাহ বাহ আপু, তুমি রান্নাও পারো। আমি কথাটা বলেই হাসতে লাগলাম। আতিয়া আমার মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলে, 12 বছর ধরে বিয়ে হয়েছে, রান্না পারবো না? তোর কি মনে হয়? কি 12 বছর ধরে? মানে তোমার পড়াশোনা শেষ করনি? না, ভালো ছেলে পেয়েছে, দিয়ে দিয়েছে। ওই লোকটা কখনোই কারো কথা ভাবে না, সব সময় নিজের স্বার্থটাই বোঝে। তার যা ভালো মনে হয় তাই করে। চুপ কর, ভুলে যাস না উনি আমাদের বাবা। ভুলতে পারি না তো, মনে পড়ে যায়। খাবার খা, আমার কাজ আছে। আর কিছু লাগলে রহিমাকে বলে দিস। আচ্ছা যাও। আতিয়া চলে গেল। রাকিবকে ডাক দিলাম। রাকিব কথা বলতে বলতে খাবার খেতে লাগলো। রাকিব খাবার খাওয়া শেষ করে বলে, বাহ, রান্নাটা অনেক মজা তো। বুঝতে হবে কে রান্না করেছে। কে? আমার বোন। ওর আগের সাথে রান্নার হাতও ভালো। আচ্ছা থাক, যা। যা। আমি মজা করে খাবার খাওয়া শেষ করে রুম থেকে বের হলাম। আমাকে দেখে আন্টি বলে, বাবা, খাওয়া শেষ? দুঃখিত বাবা, তোমাদের খেয়াল রাখতে পারছি না। বড় মেয়ের বিয়ে তো 2 সপ্তাহ পর, তাই একটু ব্যস্ত আছি। আন্টি সমস্যা নেই, ভাবি তো আছে, উনি আমাদের অনেক আদর যত্ন করে খাওয়াচ্ছেন। আমার কথা শুনে আতিয়ার হাজব্যান্ড রাতুল আমার দিকে ভালো নজরে তাকালো না। দেখে বোঝা যাচ্ছে আমার কথা শুনে ওনার রাগ হচ্ছে। আমি কিছু না বলে বাইরে আসলাম। বাইরে এসে রাফিয়া বলে, আঙ্কেল কোথাও যাচ্ছেন? আমি রাফিয়ার দিকে তাকিয়ে বললাম, একটু হাঁটাহাঁটি করব বাবা, তোমাদের খেলা শেষ? চলেন আমাদের সাথে মাঠে ঘুরতে যাই। আরেকজন কই? ওই রুমে আছে। ওনাকে ডাক দেন। না থাক, ও রেস্ট নিক। আমি মাইশা, রাফিয়া আর কয়েকটা মেয়ের সাথে যেতে লাগলাম। সবাই অনেক হাসাহাসি করছে। আমার কাছে বিরক্ত লাগে, তারপরও কিছু বললাম না। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভালো করে দেখতে লাগলাম চারপাশ। স্কুলের মাঠে নিয়ে গেল। মাঠে বসলাম। কিছু ছেলেরা ফুটবল খেলছে। আমার দিকে বল আসলো। আমি বলটা ছেলেগুলোকে দিলাম। মাইশাকে দেখে বলে, কিরে মাইশা, এই ছেলেটা কে? আগে তো দেখি নাই। আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন, আব্বুর বন্ধুর ভাগ্নে হয়। ছেলেটা আমাকে বলল, খেলবেন নাকি? আসেন খেলতে। আমার দিকে বল দিল। আমি উঠে ওদের সাথে খেলতে লাগলাম। আমার খেলা দেখে সবাই অবাক হয়ে গেল। একের পর এক গোল দিলে সবাই হা হয়ে তাকিয়ে থাকে। মাইশা, রাফিয়া আরও কিছু মানুষ আমার খেলা দেখে আমাকে উৎসাহিত করতে লাগলো। উপরপক্ষে একজন বলল, ভাইয়া একটু আমাদের সুযোগ দেন। আমি মুচকি হেসে বললাম, ওকে নাও, তোমরা কিছু গোল করো। আমি বল ছেড়ে দিলাম। আমার টিমের আরেকজন গোল করে দিল। অপর টিম হেরে গেল। সবাই আমাকে ধরে ওপরে তোলে। রাফিয়া খুশি হয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি রাফিয়াকে কোলে নিয়ে যেতে লাগলাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে স্কুল মাঠ থেকে বের হয়ে চলে আসলাম। মায়েশা আমাকে বলল, আপনি তো পুরোই হিরো। ট্রেনের ভিতরে যেভাবে ফাইট করলেন, আবার এখন ফুটবল খেললেন, আর কি কি পারেন? তেমন কিছুই না, টুকটাক হালকা কিছু পারি। এটাই হালকা? হই আর কি। মাইশার সাথে কথা বলতে বলতে চলে আসলাম। রাস্তার পাশে একটা কলের সামনে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। মাইশা ওড়না দিতে গেলে আমি বললাম, ধন্যবাদ। আমার রুমাল দিয়ে মুছে নিচ্ছে। আমি রুমাল দিয়ে মুছতে মুছতে যেতে লাগলাম। হঠাৎ করে কয়েকটা ছেলে জোরে বাইক চালিয়ে
যেতে লাগলো আর শীষ বাজাতে লাগলো। রাগে মাইশা মারলো একটা ঢিল। ছেলেগুলো রাগে নিচে নেমে মাইশার দিকে এগিয়ে এসে বলে, তো সাহস কি করে হলো আমাদের ডিল মারার? মাইশা রেগে বলল, তোর সাহস কি করে হয় আমাদের দেখে বাজি ব্যাক সাউন্ড দেওয়ার? ছেলেটা মাইশাকে ধাক্কা দিতে যাবে, সাথে সাথে আমি হাত ধরে ফেললাম। তারপর বললাম, ভাইয়া না, এটা একদম ঠিক হচ্ছে না। উনি মেয়ে মানুষ, ওনার গায়ে হাত তুলবেন না দয়া করে। আমার দিকে তাকিয়ে আমাকে ধাক্কা দিয়ে বলে, তুই কে রে? রাফিয়া বলে, চাচু আপনি আঙ্কেলকে ধাক্কা দিলেন কেন? আমি কিন্তু আব্বুকে বলে দিব। রাফিয়ার গাল টেনে ধরে বলে, ওরে বাবু, তোমার দেখি অনেক সাহস বেড়েছে, বড়দের মাঝে কথা বলো। রাফিয়ার গায়ে হাত দিতেই কান্না করলো। আমার রাগ মাথায় উঠে গেল। আমি রাফিয়ার গালে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আম্মু কান্না করে না। ভাই এইটা কি করলেন? এত জোরে কেউ গাল চেপে ধরে? ওর গালটাই তো লাল হয়ে গেছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে আসলো। আমি হাত ধরে ঘুরিয়ে পিছনে হাত মোচড় দিয়ে ধরে বললাম, রাফিয়ার গাল এই হাত দিয়ে চাপ দিয়েছিস তাই না? আমি তোর এই হাতটাই ভেঙে ফেলবো। অন্য ছেলেগুলো এসে আমাকে মারতে আসে। তখনই একটা গাড়ি এসে আমাদের সামনে থামলো। গাড়ি থেকে নামলো দেখি রফিক সাহেব। নেমে বলে, এখানে হচ্ছেটা কি? রাফিয়া দৌড়ে রফিক সাহেবকে জড়িয়ে ধরে বলে, দাদু চাচু আমার গালে আবার চাপ দিয়ে দেখো লাল করে ফেলছে, আমার অনেক জ্বলছে। রফিক তালুকদার রেগে এসে ছেলেটার গালে থাপ্পড় দিয়ে বলে, কি শুরু করছোস? ব্যাপার ক্ষমতা নিয়ে যা ইচ্ছে করবি, অনেক দিন ধরে সহ্য করছি। আর না, কি শুরু করছোস? হ্যাঁ, তোদের জন্য কি মেয়েদের কি বাইরে বের হতে দিতে পারবো না নাকি? রফিক তালুকদারকে রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আমি পিছন থেকে পায়ের মাঝখান দিয়ে লাথি মারি। সাথে সাথে রফিক তালুকদার পায়ের কাছে গিয়ে পড়ল। আমি বলে উঠি, ভাই বড়দের পায়ের কাছে থাকতে হয়। আমাকে আর ছেলেগুলো মারতে আসে। সাথে সাথেই আমি সবগুলোকে মেরে এক এক করে মাটিতে ফেলে রাখি। একজন আমার মুখে ঘুষি মারল। আমার ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আমি হাত দিয়ে রক্ত মুছতে লাগলাম আর হাসতে হাসতে বললাম, বাহ, হাতে অনেক পাওয়ার তো, ওয়েট। কথাটা বলেই হাতে ঘুষি মেরে নাকে একের ওপর এক ঘুষি দিতে লাগলাম। রাফিয়া খুশি হয়ে বলে, আঙ্কেল আরো মারেন, ওরা ব্যাড আঙ্কেল, বেশি করে মারেন। তোমার মজা লাগছে? আমি আরও মারতে গেলে রফিক তালুকদার আমার হাত ধরে ফেলে, বলে, বাবা আর মেরো না, মরে যাবে। এই তোরা গাড়িতে উঠে, বাবা গাড়িতে উঠো। আমি গাড়িতে উঠলে ছেলেটা বলে, তালুকদার তোদের আমি ছাড়বো না। ওর কথার কোনো উত্তর না দিয়ে ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আমি রফিক তালুকদারের দিকে তাকিয়ে বললাম, আঙ্কেল ওরা কারা? বড় বিজনেসম্যান রায়হান চৌধুরীর ছেলে। বাবার ক্ষমতা নিয়ে যা ইচ্ছে করে, কেউ কিছু বলে তার জীবন নরক বানিয়ে দেয়। এই যে তুমি মারলে, এখন তোমার ওপর ওদের নজর পড়ল। তুমি বাবা ঢাকা চলে যাও। আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। আঙ্কেল চিন্তা করবেন না, আমিও দেখতে চাই ওরা কি করতে পারে। আর আমার আঙ্কেলকে তো চেনেন, আমাদের কিছু করলে ওদের ছাড়বে নাকি? ওর বাবার রাজনৈতিক দলের সঙ্গে ভালো সম্পর্ক। ওই সব নিয়ে ভাববেন না। আর সরি, আমার জন্য আপনারা বিপদে পড়ে গেলেন। আমার জন্য যখন পড়েছেন তখন আমি আপনাদের রক্ষা করব। না বাবা, তোমার জন্য কিছু হয় নাই। এভাবে আর কতদিন চুপ থাকবো? চুপ থাকতে থাকতে মাথায় উঠে গেছে। চুপ থাকার থেকে প্রতিবাদ করাই ভালো। আব্বু ওনাকে ভেবো না, উনি অনেক সাহসী। আজকে ট্রেনের ভিতরে উনি আমাকে বাঁচিয়েছিল। তোমার মামার মতো হয়েছে দেখছি। মামার সাথে থাকি তো, তাই এইসব অন্যায় দেখলে চুপ থাকতে পারি না। যাই হোক বাবা, এসব ভিতরে যাওয়ার দরকার নেই। বাসার সামনে গেলে গাড়ি থেমে গেল। বাসার ভিতরে ঢুকলে রাফিয়ার গাল লাল দেখে আতিয়া সহ সবাই অবাক হয়ে বলে, রাফিয়া কি ব্যাপার, তোর গাল লাল হয়ে আছে কেন? রাফিয়া আতিয়াকে জড়িয়ে ধরে বলে, ওই পচা আঙ্কেল আবার আমাদের জ্বালাচ্ছিল। বাবা আর কতদিন এভাবে চুপ থাকবেন? আর তুমি খালি ঘরের পারো, বাইরে কিছু করতে পারো না। আজকেও মেয়েটার গাল কি করে দিয়েছে? আর তোমার ঠোঁট কাটা কেন? আমি কিছু বলার আগেই রাফিয়া বলে, আরে আম্মু, আঙ্কেল তো ওদের মেরে ভর্তা বানিয়ে দিয়েছে।
আঙ্কেল হিরোদের মতো মেরে সবগুলোকে ফেলে দিয়েছিল। মারামারি করতে কে বলেছে তোমাকে? এখানে ঘুরতে এসেছো, ঘুরে চলে যাও। ঠোঁট কতখানি কেটে গেছে। রহিমা, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো তো। রহিমা ফার্স্ট বক্স নিয়ে আসলো। আতিয়া আমাকে সোফায় বসিয়ে দিয়ে ঠোঁটে কাটার অংশে পরিষ্কার করতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার ঠোঁটের ওইখানে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে দিল। আমি সবার দিকে তাকালাম। সবাই দেখলাম জিনিসটা ভালোভাবে নিচ্ছে না। আমি আতিয়াকে বললাম, ধন্যবাদ ভাবি। কথাটা বলে চলে গেলাম রুমে। রাকিব বলল, কি রে, তোর এই অবস্থা কেন? এই রায়হান চৌধুরীর ব্যাপারটা খোঁজ নিতে হবে, লোক লাগাতে হবে। রায়হান চৌধুরী পিছনে তুই আবার লাগলি কেন? ওনার ছেলের সাথে মারামারি করে আসলাম। অসভ্য একটা ছেলে। ওইসব রাখ, যত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি ততটা করার চেষ্টা করি। অন্য ঝামেলায় যেতে চাই না। তোর বউয়ের কি রাগ কমেনি? কমছে। নতুন বউ রেখে কার ভালো লাগে? তুই তো ভাবিকে পেয়ে সময় পাইলে রোমান্স শুরু করে দিতে। 3 বছরেও তোদের রোমান্স শেষ হইতো না। আর সেখানে বুঝেক আমার নতুন বউ। রাকিবের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। রাকিব আমার দিকে তাকিয়ে বলল, সরি। আমি কিছু না বলে বারান্দায় চলে গেলাম। ফোন থেকে তিয়ার ছবি বের করে দেখতে লাগলাম। চোখের কোণায় পানিগুলো বের হতে লাগলো। বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললাম। এই দুষ্টু, ছাড়ো। সারাক্ষণ খালি রোম্যান্স, তাই না? ফাজিল একটা, ছাড়ো। রান্না করতে দাও তো। ছাড়বো না, রান্না করতে হবে না, আমার অনেক আদর পাচ্ছে। তিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হেসে নাকে ময়দা মেখে দিয়ে বলল, একদম না, অনেক ক্ষুধা লাগছে। তোমার ওই পাগলামির জন্য একটা কাজের লোক রাখতে দাও না, না খেয়ে মরবো। যাও তো। আমি তিয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। গালের দুই পাশে ময়দা মেখে বললাম, আচ্ছা আমিও তোমাকে সাহায্য করি। একদম না, যাও যাও। গেলে পিঠা পুড়ে এই ফাজিলটা একটা দিব। যাও। আমাকে মারতে আসে। সাথে সাথে আমি তিয়ার গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যাই। আমি হাসতে লাগলাম। রাফিয়ার কণ্ঠ শুনে সাথে সাথে ভাবনা জগৎ থেকে বের হয়ে পিছনে ঘুরে বললাম, হ্যাঁ আম্মু বলো। আমার কথা শুনে রাফিয়া বলে, আঙ্কেল সবাই ছাদে আড্ডা দিচ্ছে, আপনারাও চলেন। তাই? আচ্ছা তুমি যাও, আমি গোসল করব। খেলা করেছি, ধুলাবালু লেগেছে, অনেক চুলকাচ্ছে। আমার কথা শুনে রাফিয়া চলে গেল। আমি বারান্দা থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে পোশাক পরিবর্তন করে নিলাম। শার্ট প্যান্ট ধুয়ে বারান্দায় মেলে দিলাম। রাকিব আমাকে বলল, গ্রামটা ভালো করে দেখে নিয়েছিস? পুরো গ্রাম দেখতে পারিনি, মোটামুটি গ্রামটা অনেক উন্নত, অনেকটা শহরের মতো পরিবেশ। হ্যাঁ, আচ্ছা শোন, সকালে কিন্তু ঘুরতে দেখাতে হবে। ওকে, এখন চল ছাদে যাই। আমি আর রাকিব ছাদে চলে আসলাম। ছাদে এসে রাফিয়া আমাদের দুজনকে বসিয়ে দিল। আমার পাশে রাফিয়া বসে বলে, আঙ্কেল দিয়ে একটা গান বলেন তো। তোমার আঙ্কেল গান? হাহা, ওর কণ্ঠ শুনলে সবাই এখান থেকে পালাবে। কেন পালাবে? কেন? ওর যে কণ্ঠ। আরে কণ্ঠ দিয়ে কি হবে, জেতার দরকার, দিয়ে কি পারেন। ভাবতে ভাবতে একটা গান মনে পড়ল। আমি গানটা গাইতে লাগলাম। আমার কণ্ঠ শুনে আতিয়া মাথায় থাপ্পড় দিয়ে বলে, ভালো করে গা। আতিয়ার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেল। আতিয়া নিজেও ভেবাচাকা খেয়ে গেল। সরি সাগর, আমার ভাই আছে, আমি ওকে ভেবে তোমাকে মারছি। সমস্যা নেই ভাবি, আমি তো আপনার ভাইয়ের মতো। ওকে, এটাই তো জিতলাম। এবার দিয়ে গান তোরা। অপর পক্ষের মেয়েগুলো ভাবতে লাগলো। সবাই অনেক মজা করতে লাগলো। অনেকক্ষণ আড্ডা দিয়ে হঠাৎ করে নিচে ভাঙচুরের শব্দ পেলাম। সবাই চমকে গেলাম। আমি দেখে আসছি কি হয়েছে। আতিয়া নিচে চলে গেল। আমরা আড্ডা দিতে লাগলাম। হঠাৎ করে আতিয়ার কণ্ঠ আসলো। সবাই দৌড়ে নিচে যেতে লাগলাম। আমি রাকিবকে বললাম, চল তো দেখি কি হয়েছে। আমি আর রাকিব নিচে যেতে লাগলাম। নিচের সিঁড়ি ভেঙে নিচে যেতেই শুনতে পেলাম কেউ বলছে, কোথায় হিরো, বের হতে বল, না হইলে তোদের বাড়ি একটা মেয়েরেও আস্ত রাখবো না। আমি রাকিব নিচে নামতে দেখি ওই ছেলেগুলো মানুষ নিয়ে এসেছে, ভাঙচুর করছে। হঠাৎ করে একটা মেয়ে এসে ছেলেটার গালে থাপ্পড় মারল। ছেলেটা রেগে বলে, আপু তুই এখানে?
আপু তুই এখন এখান থেকে যা, আমি ওই ছেলের হাত পা ভেঙে এখান থেকে যাব না। আমি পিছন থেকে বলে উঠলাম, এখানে আমি। আমার কণ্ঠ শুনে সবাই আমার দিকে তাকালো। আমাকে মারতে আসে। আতিয়া বলল, দেখো উনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, প্লিজ ওর কিছু করবে না। ও না বুঝে তোমাদের গায়ে হাত তুলেছে। ছেলেটা আতিয়াকে ধাক্কা মেরে ফেলে দিল। আমার রাগ উঠে গেল। আমি হাত মুঠো করে মারতে যাব, সাথে সাথে রাকিব আমার কাঁধে হাত দিল। আমি ওর দিকে তাকিয়ে দেখি ও ভয়ে কাঁপছে। আমি রাকিবের চোখের ইশারা অনুযায়ী সামনে তাকালাম। ছেলেটা মারবে, সাথে সাথে আমি হাত ধরে ফেললাম। মারতে যাব, সাথে সাথে ছেলেটার পিছনের ব্যক্তিকে দেখেই আমি থমকে গেলাম। আমি হাত নামিয়ে নিলাম। ছেলেগুলো আমাকে মারতে লাগলো। আমি ঠেকানোর চেষ্টা করতে লাগলাম। সবাই ঠেকানোর চেষ্টা করতে গেলে কারো কথাই শুনল না। আমাকে মেরে যেই লাথি মারে, আমি সাথে সাথে ওই ব্যক্তিটার পায়ের উপরে গিয়ে পড়লাম। আমি উঠে ওই ব্যক্তিটার গাল চেপে ধরে কান্না কণ্ঠে বললাম, তিয়া। কথাটা বলে আমি তিয়াকে জড়িয়ে ধরলাম। সবাই হতভম্ব হয়ে গেল। ছেলেটা আমার কলার ধরে মুখে ঘুষি মেরে বলে, তোর এত বড় সাহস, আমার বোনকে জড়িয়ে ধরস? আমাকে মারতে আসে। সাথে সাথে তিয়া বলে ওঠে, এই এই ওয়েট, এই ছেলে তুমি আমার নাম কিভাবে জানলে? আর এই সব কি বলছো? আমি বেঁচে আছি মানে? তিয়া, এসব কি বলো? আমাকে তুমি চিনতে পারছো না? আমার তো মনে হয় না তোমাকে কোথাও দেখেছি। তুমি আমার নাম কিভাবে জানো? কি বলছেন এইসব? আমাদের চেনেন না? না, আপনাদের তো আজ নতুন দেখছি। ও সাগর মনে হয়। আমরা যাকে ভাবছি সেই না। আর ওনার সাথে এনার কোনো মিল তো নেই। উনি কোথায় ছিল? রাগী আর পরে থাকতো। শার্ট প্যান্ট, তার স্টাইল আলাদা। আর ওনাকে দেখে তো গ্রামের মেয়েদের মতো লাগছে। না, এইটাই তিয়া। আমার সাথে মজা করছো? সাগর, উনি সেই না। যদি সেই হইতো তাহলে তিনি বেঁচে আছে, অথচ আমাদের সাথে যোগাযোগ করতো না। তিয়ার ভাই বলে ওঠে। এই তোদের নাটক বন্ধ কর। কথাটা বলে আমাকে টেনে মারতে লাগলো। আতিয়া দৌড়ে এসে তিয়ার ভাইয়ের পা ধরে বলে, প্লিজ তুমি ওকে ছেড়ে দাও, ওকে আর মেরো না, ও মরে যাবে। আতিয়াকে পা দিয়ে লাথি দিয়ে সরিয়ে দিল। আমার মাথা গরম হয়ে গেল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছেলেটার পায়ে সজোরে লাথি মেরে ফেলে দিলাম। পায়ে লাথি মারতে লাগলাম আর বললাম, আমি অন্যায় করেছি, আমাকে মারছিস ভালো কথা, ওনাকে লাথি দেওয়ার সাহস কোথায় পাস তুই? আমি আরও মারতে যাব। সাথে সাথে তিয়া আমাকে লাথি দিয়ে ফেলে দিল। আমি সোজা রাকিবের পায়ের কাছে গিয়ে পড়লাম। সবাই অবাক হয়ে গেল। তিয়া নিজেও অবাক হয়ে বলল, এইটা কি করলাম? আমার পায়ে এত শক্তি কিভাবে আসলো? তিয়ার ভাই আমাদের দিকে সবাইকে ইশারা করলো। রাকিব এক এক করে মেরে ফেলে দিল। তিয়া তার ভাইকে বাঁচাতে রাকিবকে মারতে লাগলো। রাকিব তিয়ার গায়ে হাত তুলতে পারল না। রাকিব তিয়াকে বলল, বাহ, আপনি তো দেখি আমাদের মারছেন। আপনার ভাই যে ওনাদের সাথে অন্যায় করলো, আমার ভাইকে মারলো, সেদিকে কোনো খেয়ালই নাই। আর আপনার ভাইকে মারতে গেছি, আমাদের মারছেন। আমাকে মারছেন মেনে নিলাম, বাট ওকে আপনি কিভাবে মারতে পারলেন? ওকে যে ওকে মারতে পারবো না? আমার ভাইয়ের গায়ে হাত দিলে আমি তার হাত ভেঙে ফেলবো। তিয়া, তুমিও তোমার ভাইয়ের মতো? তোমাকে তো সবার থেকে আলাদা ভেবেছিলাম। আসলে রক্ত যে সেই চৌধুরী সাহেবের। তুমিও তোমার আসল রূপ দেখিয়ে দিলে। তিয়া মাথায় হাত দিয়ে বলতে লাগলো, ভাই প্লিজ চল এখান থেকে, আমার মাথাটা যন্ত্রণা করছে। তিয়া মাথা চেপে বসে পড়ল। আমি দৌড়ে গিয়ে মাথার দুই পাশে চেপে ধরলাম। আমাকে দেখে তিয়া কিছু বলবে তার আগেই বললাম, রাগ করবেন না, আপনি সবাই বসেন। ওয়েট, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আপনার মাথা ব্যথা একদম ঠিক হয়ে যাবে। এইসব কি বলছিস? ওই তোকে মারলো আর তুই কি না ওর কথা ভেবে যাচ্ছিস? বাদ দেন আপু, বেশি দয়া তো। লাগবে না, আমার মাথা ছাড়েন। আমাকে ধাক্কা দিয়ে উঠে যেতে লাগলো। সাথে সাথে আবারও পড়ে গেল। তিয়া আমার দিকে তাকিয়ে বলল, আপনার কথাগুলো খুব চেনা চেনা লাগছে। আপনাকে তো আমি আগে দেখি নাই,
তাহলে আপনাকে মারতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার বুকের ভিতর কষ্ট হচ্ছে। কে আপনি বলেন? কেউ না, আপনি বসেন, আমি চা নিয়ে আসি, আপনার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। তিয়ার ভাই আমাকে সরিয়ে দিয়ে তিয়াকে ধরে নিয়ে যেতে লাগলো। আমি যেতে চাইলে রাকিব আমার হাত ধরে ফেলল। হাত ছাড়, ওনার মাথা ব্যথা করছে। সাগর শান্ত হ, উনি সেই না যাকে তুই ভাবছিস। প্লিজ শান্ত হ। এই দুনিয়াতে একরকম দেখতে অনেক মানুষ আছে। আমার মন বলে উনিই সেই। আমি কথাগুলো বলে কান্না করতে করতে রাকিবকে জড়িয়ে ধরলাম। রাকিব আমার মুখে হাত দিয়ে বলে, সেই মারা গেছে, ভুলে কেন যাচ্ছিস? সেই এই দুনিয়াতে নাই। এই রকম দেখতে মানুষ 7 জন থাকে। প্লিজ শান্ত হ। না, আমার মন বলে উনিই সেই। সরি অল। রাকিব কথাটা বলে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো। আমি কান্না করতে লাগলাম আর বললাম, আমি ওনার কাছে যাব, আমাকে ছেড়ে দে। আমার কথা শুনে রাকিব জোর করে রুমে নিয়ে যায়। আতিয়া আমাদের রুমে এসে আমাকে দেখে বলে, আয়ান, ওকে তুই কিভাবে চিনিস? আতিয়ার কথা শুনে আমি নিজেকে শান্ত করে নিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে থাকলাম। আতিয়া আমার মুখে শরীরে ব্যান্ডেজ করে দিল। আমি আতিয়ার কোনো কথার উত্তর দিলাম না। আতিয়া চলে গেল। রাকিব আমাকে খাটে শুয়ে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমটা ভাঙল। রাকিব বলল, তাড়াতাড়ি উঠে ঘুরতে যাব, ক্যামেরাটা নিয়ে নিচে আয়। রাতের কথা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। আমি ওয়াশরুমে এসে নিজের মুখটা দেখে আস্তে আস্তে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে শার্ট পরিবর্তন করলাম। ক্যামেরা নিয়ে নিচে গেলাম। মাইশা রাফিয়া বলে, আঙ্কেল আপনি ঠিক আছেন? হ্যাঁ আম্মু। সবাই খাবার খেয়ে বের হো। আমি হালকা খেয়ে রাকিব, মাইশা, রাফিয়ার সাথে বের হয়ে গেলাম। 4 জনে সারাদিন গ্রাম ঘুরে দেখতে লাগলাম আর ফটো তুলে রাখলাম। 4 জন আসছিলাম, হঠাৎ করে দেখলাম তিয়া দাঁড়িয়ে আছে, কিছু মেয়েদের সাথে কথা বলছে হেসে হেসে। আমরা 4 জনে কিছু না বলে পাশ কেটে চলে গেলাম। পিছনে কেউ একজন বলে ওঠে, কি রে মাইসা, আমাদের সাথে কথা না বলে চলে যাচ্ছিস? মাইশা সাথে সাথে পিছনে ঘুরে বলে, বড়লোকদের সাথে কথা বলি না। কথাটা বলে চলে যেতে লাগলো। মেয়েটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। আমরা 4 জন বাসায় চলে গেলাম। বাসায় এসে যে যার রুমে চলে গেলাম। রাকিব আমাকে বলল, তাহলে ওই বাড়ি ছিল ভুতুরে? রাতে ভূত দেখতে যেতে হবে। আচ্ছা, এই একটা জিনিস খেয়াল করছোস? কি? আমরা যখন 4 জন চলে যাচ্ছিলাম, ওই মেয়েটা আমাদের আর চোখে দেখছিল। রাকিব বিশ্বাস কর, ওইটাই তিয়া। বাট আমাদের কেন চিনতে পারছে না আমি ঠিক বুঝতে পারছি না। দেখ, এইটা বাস্তব সিরিয়াল না যে উনি স্মৃতি হারিয়ে ফেলেছে। বাস্তবে পাগল হয়ে স্মৃতি হারালে সেই সুস্থ মানসিক মানুষ। বুঝতে পারছি না কিছু। আগে এই কেসটা সলভ করে নেই, তারপরে ওর ব্যাপারটা দেখছি। আজ রাতে যেতে হবে। আমি আর রাকিব প্ল্যান করতে লাগলাম কিভাবে এখান থেকে বের হব। 2 জনে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। রাকিব ওর বউয়ের সাথে কথা বলতে চলে গেল বারান্দায়। আমি খাটে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। হঠাৎ করেই বসের কল আসলো। কলটা রিসিভ করলাম। আয়ান, কি অবস্থা? হ্যাঁ স্যার, ভালো। তোমরা ওইখানে গিয়ে ঝামেলা করছো কেন? তোমরা কি শত্রু তৈরি করতে চাও আরও নাকি? স্যার দেখেন, অন্যায় দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি চুপ করে বসে থাকতে পারবো না। তোমাদের যে কাজে পাঠিয়েছি ওটাও দেখো। আর হ্যাঁ শোনো, সবাই সাবধানে থাকো। জি। আমি বসের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। খাবারের জন্য ডাক দিলে আমরা 2 জনে খাবার খেয়ে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রাত 1টার দিকে 2 জনের বারান্দার পাইপ ধরে নিচে নেমে গেলাম। আস্তে আস্তে পা টিপে পিছনের দেয়াল টপকে বের হয়ে গেলাম। গুপ্তচর বাইক নিয়ে আসলো। 2 জনে বাইকে উঠে পড়লাম। তারপর এখান থেকে সোজা 3 জনে মর্গে চলে গেলাম। পুলিশ অফিসার আমাদের সাথে ভিতরে ঢুকলো। আমাদের সব কিছুই চেক করে দেখাতে লাগলো। লাশগুলো দেখে বেশ অবাক হলাম। পুলিশ অফিসার বলে, স্যার আমার মনে হয় এইটা কোনো ছেলে মানুষের কাজ। এমন ভয়ঙ্করভাবে মেরেছে, আর তার থেকে বড় কথা একই প্যাটার্নে সবাইকে মেরেছে।
আপনারা যেখানে লাশগুলো পেয়েছেন সেইখানে আমাদের নিয়ে চলেন। আমাদের কথা শুনে পুলিশ অফিসার আর গুপ্তচর আমাদের নিয়ে গেল। আমরা দুজন লাইট ধরে ভালো করে চেক করতে লাগলাম। জায়গাগুলো চেক করতেই কিছু জায়গায় চোখ থেমে গেল। আমি চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। হঠাৎ করে পিছনে ছায়া দেখলাম। আমি দৌড়ে ছায়ার লোকটাকে ধরতে গেলাম। লোকটা পালাতে লাগলো। আমি লোকটার পিছনে পিছনে যেতে লাগলাম। আমার পিছনে রাকিবরা আসতে লাগলো। আমি ছায়ার লোকটার সাথে হাতাহাতি করলাম। লোকটার চাদর আমার হাতে চলে আসলো। আমি কিছু বলার আগেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। আমার কাছে এসে রাকিব বলল, ঠিক আছে বস। হ্যাঁ ঠিক আছে। আমি এই চাদর কোথা থেকে আসলো? ছায়া মানবের কাছ থেকে পেলাম। চল এখান থেকে। আমি চাদরটা লাইট দিয়ে ভালো করে দেখতে লাগলাম। তারপর চাদরটা নিয়ে চলে আসলাম। রাস্তায় এসে ভূতের বাড়িতে যেতে চাইলে পুলিশ যেতে না করলো। আগামীকাল আসতে হবে, সকাল হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে। আমরা পুলিশকে রেখে গুপ্তচর সাথে চলে গেলাম। নামিয়ে দিয়ে গেলে দুইজনে দেয়াল টপকে ভিতরে পাইপ ধরে রুমে চলে আসলাম। চাদরটা ব্যাগের ভিতরে লুকিয়ে রাখলাম। তারপর দুজনে ফ্রেশ হয়ে জুতা ধুয়ে পরিষ্কার করে খাটে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নিচে চলে আসলাম। দেখি সবাই বসে থেকে হাসাহাসি করছে। আমাদের দেখে আমাদের বলতে লাগলো। আমরা বসে থেকে তাদের কথা শুনতে লাগলাম। হঠাৎ করে আমার চোখ গেল একজনের ওপরে। আমাকে দেখে হাত লুকিয়ে ফেলল। আমি অন্যদিকে চোখ ছড়িয়ে নিলাম। সবার সাথে কথা বলে খাবার খেতে চলে গেলাম। খাবার খাওয়া শেষ করে দুজনে বাসা থেকে বের হলাম। আমাদের পিছনে পিছনে 3টা বাইকে করে 6 জন ছেলে আমাদের পিছন পিছন আসতে লাগলো। কি ব্যাপার রে, এই বাইকগুলো আমরা যে দিক দিয়েই যাচ্ছি সেদিকেই যাচ্ছে কেন? আমাদের পিছনে লেগে আছে নাকি? ওয়েট, সামনের বড় গাছটার পাশে চল, দেখা যাক কি হয়। আমার কথা মতো রাকিব আমার পিছনে পিছনে যেতে লাগলো। বড় গাছটার কাছে গেলাম। ছেলেগুলো আমাদের দুজনের চারপাশে ঘুরতে লাগলো। একজনে চাকু দিয়ে মারতে আসে। সাথে সাথে আমরা দুজনে নিচে বসে পড়লাম। বাইকের চাকার ভিতরে কিছু ইটের টুকরা দিলাম। বাইক সাথে সাথে থামিয়ে দিল। ছেলেগুলো নেমে মারতে আসে। সাথে সাথে দুইজন এক এক করে মারতে লাগলাম। একজন আমার হাতে চাকু দিয়ে আঘাত করলে রাকিব রেগে লাথি দিয়ে ফেলে মারতে লাগলো। আমরা দুইজনে ওদের 6 জনকে মেরে ওইখানে একসাথে বসিয়ে বললাম, আমাদের মেরে তোদের লাভ কি? আমাদের মারতে কে পাঠিয়েছে? বল কে পাঠাইছে? ওয়েট, আমার মনে হয় চৌধুরী সাহেবের ছেলে পাঠাইছে। না, ও পাঠায়নি। ও পাঠালে কখনোই ওদের পাঠাতো না, ও নিজেই আসতো। সত্যি করে বল, কে পাঠিয়েছে? আমরা মারতে যাব, সাথে সাথে ভয়ে নামটা বলে দিল। দুইজনে অবাক হয়ে গেলাম। আমি ওদের বললাম, আচ্ছা তোরা যা। আর হ্যাঁ, আমাদের যে নাম বলেছিস এইটা ওকে জানতে দিস না। ছেলেগুলো তাড়াতাড়ি করে বাইকে উঠে চলে গেল। রাকিব আমার দিকে তাকিয়ে বলল, তোর বোনের জামাই আমাদের কেন মারতে চায়? আমরা ওর কি ক্ষতি করেছি? আমি ঠিক বুঝতে পারছি না। গতকাল রাতে ওই দুলাভাই আমাদের পিছু নিয়েছিল। আমাদের মাঝে হাতাহাতি হলে দুলাভাইয়ের হাতে খামচি লেগেছিল। সকালে দেখলাম আমাকে দেখে খামচির হাতটা পিছনে লুকিয়ে নিল আর আমাদের দিকে রাগী লুক নিয়ে তাকিয়েছিল। তোর দুলাভাইকে ধরলে ব্যাটার বুঝে যাবে। আগেই না, আমাদের প্রমাণ দরকার, তাহলেই তার মুখোশ খুলতে পারবো। ওই বাড়িতে যাবি নাকি? আমি আর রাকিব ওই বাড়িতে চলে গেলাম। ভালো করে বাড়িটা চেক করতে লাগলাম। বাড়িতে চেক করে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। আমি রাকিবকে দেখে বললাম, চল। কি বলিস? তার মানে কি তুই এই খুনগুলোর সাথে তোর দুলাভাই জড়িয়ে আছে নাকি? জানি না, বাট ব্যাপারটা দেখতে হবে। রাতে ভূত দেখব, চল। আমি রাকিবকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। মাঠের সামনে ছেলেগুলো আমাকে দেখে বলে, ভাইয়া কেমন আছেন? সন্ধ্যায় আমাদের একটা ম্যাচ আছে পাশের গ্রামের ছেলেদের সাথে। প্লিজ প্লিজ ভাইয়া, আমাদের সাথে খেলবেন? ছেলেগুলো অনেক অনুরোধ করলে আমি রাজি হয়ে গেলাম। ওদের সাথে কথা বলে বাসার দিকে যেতে লাগলাম। বাসার ভিতরে ঢুকতে দেখলাম আমাকে দেখে দুলাভাই খুশি হলো না। আতিয়া আমার হাতে রক্ত দেখে দৌড়ে এসে বলে, কি ব্যাপার, তোমার হাতে রক্ত? কিছুই না, দুইজনে একটু দুষ্টামি করতে গিয়ে গাছের ডালের সাথে ছিঁড়ে গেছে। একটু কি ভালো হবে না? একের পর এক বিপদ শুধু হয়ে যাচ্ছে।
যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। চলে যাব সব কিছু ঠিক করে। কি ঠিক করবি? কিছু না। হঠাৎ করে দুলাভাই রেগে বলে, আচ্ছা আতিয়া, তোমার সমস্যা কি? তুমি এই ছেলেটার সাথে এত লেপ্ট থাকো কেন? হ্যাঁ, এই ছেলেটা একটু ব্যথা পাইলে সবার থেকে দেখি তোমার বেশি গায়ে লাগে। মনে হয় ও ব্যথা পায় নাই, পাইছো তুমি। এইসব ন্যাকামি করা বন্ধ করবে। ভুলে যেও না, ও তোমার বয়সে ছোট হবে। দুলাভাইয়ের কথা শুনে আতিয়ার বুঝতে বাকি নেই সে মিনমিন করে কথাগুলো বলছে। আতিয়া রাগে দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলে, প্লিজ তোমার নোংরা চিন্তাধারা এখানে নিয়ে আসবে না। নিজের সাথে সবাইকে এক করে দেখবে না। আতিয়ার কথা শুনে রেগে যাবে। সাথে সাথে আমি থামিয়ে দিয়ে বললাম, প্লিজ আমার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, আর আপনি আমার থেকে দূরে থাকেন। ভাইয়া যখন পছন্দ করছে না। রাখো তো ওর কথা, ওই নিজেই যেমন সবাইকে তেমন আছে। দুলাভাই রেগে আবুর দিকে দেরে আসবে। আমি সাথে সাথে মাঝখানে দাঁড়িয়ে বললাম, কি ভাইয়া, স্ত্রীর গায়ে হাত তুলে নিজেকে পুরুষ ভাবছেন? স্ত্রী ভুল করলে বোঝাতে হয়, মারালে সমাধান হয় না। দুলাভাই রেগে বলে, সব কিছু তোর জন্য হয়েছে। আব্বু, যত তাড়াতাড়ি পারো তোমার এই বন্ধুর ভাগ্নেদের এই বাড়ি ছাড়া করো। আমার ওদের দেখলেই মেজাজ গরম হয়ে যায়। আর রাতিয়া, তুই যে এত নোংরা মহিলা আগে বুঝতে পারি নাই। তোকে তো কত ভালো সহজ সরল মেয়ে ভাবছিলাম, আসলে তুই একটা নোংরা মহিলা। আমি কিছু বলতে যাব, আতিয়া সহ্য করতে না পেরে দুলাভাইয়ের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই হতভম্ব হয়ে গেল। আতিয়া কিছু বলতে যাবে, সাথে সাথে আমি ইশারা করলাম। আপু কান্না করতে করতে দৌড়ে চলে গেল। দুলাভাই রেগে বলে, তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলিস? আমি যদি তোকে বাপের বাড়িতে না পাঠাই, আমার নাম রাতুল না। কথাগুলো বলে চলে গেল। আমার নিজেরই ওপর রাগ হতে লাগলো। রফিক তালুকদার বলল, সরি বাবা, আমার ছেলের ব্যবহারের জন্য। ওই বৌমাকে একটু বেশি ভালোবাসে। ও বৌমার পাশে কাউকে সহ্য করতে পারে না। সিসি আঙ্কেল, এভাবে বলবেন না, সমস্যা নেই। ভাইয়া আমাদের পছন্দ করছে না, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। বাবা, এমনভাবে চলে গেলে নিজের কাছে অনেক খারাপ লাগবে। আরে না আঙ্কেল, নিজেকে দোষারোপ করবেন না। আমাদের মোটামুটি ঘোরা শেষ, আর কয়েকটা জায়গা আছে, ফটো তুলেই চলে যাব। আমি আর কাউকে কোনো কথা বলতে না দিয়ে রাকিবকে নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে খাটে বসে পড়লাম। না, এখানে আর থাকা যাবে না। আমার জন্য আপুর সংসার ভাঙবে, এটা ভাই হিসেবে মেনে নিতে পারবো না। আচ্ছা আয়ান, তোর আব্বু তোকে এমন ঘৃণা করে কেন? তুই কি এমন করেছিলি যার কারণে তোর ফ্যামিলি থেকে তোকে মুছে ফেলেছে? আমার দাদি আমার জন্য মৃত হয়েছিল। মানে? একদিন বাসার সবাই আমাকে আর দাদিকে রেখে চলে যায় বিয়ে বাড়িতে। আমি বিয়ে বাড়িতে যেতে পছন্দ করতাম না, তাই আমি দাদির সাথে বাড়িতে থেকে যাই। আমি আমার রুমে শুয়ে থেকে হেডফোন দিয়ে গান শুনছিলাম। ওইদিকে দাদি প্রেশার বেড়ে যায়। আমার পানি পিপাসা পেলে রুম থেকে বের হই। দাদি যে রুমে থাকে সেই রুমে শব্দ পেলাম। আমি দৌড়ে রুমে গিয়ে দেখি দাদি বিছানা থেকে পড়ে গেছে। দাদি কেমন যেন ছটফট করছিল। আমি দাদির বিছানার পাশেই মেডিসিন দেখে খাইয়ে দেই, কারণ আমি দেখতাম দাদি মেডিসিন খেলেই সুস্থ হয়ে যেত। আমি বুঝতে পারিনি ওইটা অন্য মেডিসিন ছিল। উল্টাপাল্টা মেডিসিন খাওয়ার কারণেই দাদির মৃত্যু হয়, যেটাতে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি চিৎকার করে দাদিকে ডেকেছিলাম। দাদি কোনো সারা শব্দ না করলে ভয়ে আমি আব্বুকে কল দিয়ে সব বলি। সবাই ছুটে আসে। বাড়িতে এসে দেখে দাদি মারা গেছে। সেখানে আব্বু আমাকে খুনি হিসাবে জানে। দাদিকে আমি খুন করেছি এইটা বলে আমাকে অনেক মারে। সেই থেকে আমি আব্বুর কাছে অপছন্দের মানুষ হয়ে যাই। কথাগুলো বলতেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। রাকিব আমাকে দেখে বলে, এখানে তোর কি দোষ? তুই ছোট মানুষ, যেটা ভালো মনে করছোস তাই করছোস, এজন্য তোকে একদম মুছে ফেলবে? না, এটার জন্য না, আমি একজনকে খুন করেছিলাম। কি? হ্যাঁ, আপুকে রেপ করতে নিয়েছিল আপুর বেস্ট ফ্রেন্ড। আমি আপুকে বাঁচাতেই আপুর বেস্ট ফ্রেন্ডকে ব্যাট দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেলি। আমি আর আপু ছাড়া এইটা কেউ জানে না আমি আপুর বেস্ট ফ্রেন্ডকে কেন মেরেছিলাম। আব্বু সহ সবাই জানে ওনার সাথে আমার বনেনি, তাই আমি রেগে মেরে ফেলেছি। সেখান থেকে আমাকে জেলে দেয়। সেই যে আমাকে ত্যায্য উপদ্রব করে, আমি জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানতে পারি
এখানে কেউ থাকে না। আমি একজনের ঠিকানা নিয়ে গেলাম, জানতে পারি আমার কোনো চিহ্ন তাদের লাইফে নেই। আমাকে দেখে আপু কাছে আসলে কেউ আর আসেনি। আমার আম্মু আমাকে বলে দিয়েছিল তার আয়ান নামে কোনো সন্তান নেই, তার একটা ছেলে আর একটা মেয়ে। আমার চোখ দিয়ে পানি পড়তে থাকলো। রাকিব আমাকে জড়িয়ে ধরে বলল, কষ্ট পাস না। আচ্ছা আপু কি বলতে পারতো না কেন, তুই খুন করছোস? আপু অনেক ভয় পেয়ে গেছিল। আমার আব্বু ভালো মানুষ ছিল না, অনেক রাগী বদমেজাজি মানুষ ছিল। উনি কারো কথা শোনে না, উনি যাই ভালো মনে করেন তাই করে। আপু যদি সত্যিটা বলতো, দেখা যেত আপুকেই হয়তো খুন করে ফেলতো, আপুর সব দোষ হয়ে যেত। আজব মানুষ। দরজায় নখ হলে আমি তাড়াতাড়ি করে চোখ মুছে নিলাম। সাথে সাথে রাকিব দরজা খুলে দেখে রাফিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। আঙ্কেল কি করেন? মিষ্টি করে হেসে বললাম, কিছু না আম্মু, ভিতরে আসো। রাফিয়া আমার কাছে আসলে আমি রাফিয়াকে পাশে বসিয়ে দিয়ে ওর সাথে গল্প করতে লাগলাম। তিনজনে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যার দিকে বাসার সবাই খেলা দেখার জন্য বের হয়ে গেল। মাঠে অনেক মানুষ গোল করে বসে আছে খেলা দেখার জন্য, অনেকে স্টেজে বসে আছে। স্টেজের দিকে চোখ গেলে দেখি তিয়া বিচারক হিসেবে বসে আছে। তিয়া আমার দিকে তাকাতেই চোখটা সরালাম। রাফিয়া আমাকে শুভকামনা জানালো। আমি রাফিয়ার দিকে বললাম, ধন্যবাদ আম্মু। আমি জার্সি পরে নেমে পড়লাম মাঠে। মাইশা আমাকে দেখে শীষ বাজাতেই দুলাভাই রাগীর লুক নিয়ে তাকাতেই মাইশা চুপচাপ বসে থাকলো। দুই দলের খেলা শুরু হতেই দেখলাম তিয়ার ভাই আমাদের দলে। আমাকে দেখে রেগে গেল, কিছু বলল না। খেলা শুরু হয়ে গেল। প্রথমে আমাদের দল খারাপ খেলতে লাগলো। তিয়ার ভাই দেখলাম অনেক রেগে এসে সবাইকে বকাঝকা করতে লাগলো। আমি ওর দিকে পাত্তা না দিয়ে সবাইকেই এক হতে বললাম, ওদের প্ল্যান অনুযায়ী খেলতে বললাম। তিয়ার ভাই আমার আইডিয়াটা প্রথমে মেনে না নিলেও পরে রাজি হয়ে গেল। সবাই প্ল্যান অনুযায়ী খেলতে লাগলাম। গোল করার জন্য প্রতিবার তিয়ার ভাইয়ের দিকে দিলে প্রতিবারই গোল তিয়ার ভাই করতে লাগলো। লাস্ট গোলটা আমি দিয়ে দিলাম। তিয়ার ভাই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তিয়ার ভাই বলে, থ্যাংক ইউ, তোমার জন্য আমরা জিততে পারলাম, না হলে এবার হেরেই যেতাম। সবাই তিয়ার ভাইকে কোলে তুলে নিল। তিয়ার ভাই আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ওখান থেকে বের হয়ে জার্সি খুলে ফেললাম, শার্ট পরে চলে যেতে লাগলাম। তিয়ার ভাই পিছন থেকে আমাকে এসে জড়িয়ে ধরে বলে, সরি আর ধন্যবাদ। আরে সরি বলতে হবে না, তোমার রাগ উঠেছে, আমারও হয়েছে, এতে সরি বলার কোনো দরকার নেই। শুধু একটা কথাই বলতে চাই, মেয়েদের সম্মান করতে শেখো, তাহলে মেয়েদের ভালোবাসাও পাবে, সবার থেকে সম্মানও পাবে। সম্মান নিয়ে বেঁচে থাকার মতো গর্ব আর কিছুই হয় না। এভাবে অসম্মান হয়ে যদি বেঁচে থাকো, তোমার ভবিষ্যৎ বাচ্চারা সেম তোমার মতোই কাজ করবে, পুরো প্রজন্ম তোমাদের খারাপ বলে যাবে। তাই নিজেকে পরিবর্তন করতে শেখো। আমি কথাগুলো বলে কাঁধে হাত দিয়ে চলে গেলাম। রাফিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কোলে তুলে নিলাম। মাইশা আমাকে বলল, এটা কেন করলেন? প্রতিটাই গোল তো আপনার দেওয়ার কথা ছিল, সব ওই বদমাইশকে কেন দিতে দিলেন? বুঝবে না, মাঝে মাঝে অন্যের জিত দেখতেও ভালো লাগে। ওইদিকে তাকাও, ওরা কতটা খুশি ওদের গ্রামের ছেলে ম্যাচটা জিতিয়েছে। এখানে আমি যদি গোল করতাম তাহলে ওরা বলতো ভাড়া করে নিয়ে এসে জিতেছে। তাও ঠিক। আমি হেসে ওইখান থেকে রাফিয়াকে নামিয়ে দিয়ে বললাম, আম্মু, রাসেল আঙ্কেলকে দেখেছ? উনি তো এখানে ছিল। আচ্ছা, আপনারা বাসায় যান, দেখি ও কোথায় আছে। আমি ওখান থেকে বের হয়ে গেলাম। আমি ওখান থেকে যেতেই হঠাৎ আমার কানে কিছু কথা আসলো। আমি চমকে গেলাম। আমি ওখান থেকে চলে গেলাম। রাকিবকে কল দিতেই কিছুক্ষণের ভিতরেই রাকিব চলে আসলো। দুইজনে হেঁটে চলে যেতে লাগলাম বাসার দিকে, সবার সাথেই যেতে লাগলাম। বাসায় গেলে সবাই আমার প্রশংসা করতে লাগলো, শুধু দুলাভাই বাদে। সে রেগে রুমে চলে গেল। আমি রাকিবের সাথে রুমে চলে আসলাম। গোসল করে নিলাম। গোসল থেকে বের হয়ে রাকিব বলে, আজ রাতে আর একটা খুন হতে যাচ্ছে। আর একটা জিনিস খোঁজ নিয়ে দেখলাম, যতগুলো লাশ আছে সবার সম্পর্কে খোঁজ নিয়ে যা জানতে পারলাম, কি জেনেছিস? সব ছিল চৌধুরী সাহেবের লোক। আর এই লোকগুলোর একজনও ভালো ছিল না, লুচ্চা প্রেমরাগ ছিল। যে মারছে আমাদের মনে হয় ভালো কাজ করেছে। এইসব মানুষের মৃত্যুর দরকার। কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না, পাপীদের শাস্তি দেওয়ার জন্য সরকার আছে।
মাঝে মাঝে আইনের উপরে হাসি আছে। গুপ্তচর থেকে শুনলাম ওদের নামে অনেকবার মামলা করা হয়েছে, পরদিন আবার সব ঝামেলা তুলে নিতে হয়েছে। পুলিশ ওসি সব নষ্টের মূল। ওয়েট কর, ওসির ব্যবস্থা করতে হবে, ওর চাকরি খেয়ে দেব। কিভাবে? আমি রাকিবকে প্ল্যানটা বললাম। রাকিব আমার প্ল্যান শুনে বলল, গুড, একটা ভালো আইডিয়া হবে। ওয়েট, এখন আমাদের দরকার একটা মেয়ে, বাট কার নামে ধর্ষণের মামলা করা যায়? আজ রাতে একজনকে খুন করা হবে, ওর নাম কি যেন বলল, মনে পড়ছে না। ওয়েট, আমি মনে করতে লাগলাম, মনে পড়ে গেল। বললাম, জাফর নামে চালিয়ে দিবি, ওই নিশ্চয়ই চৌধুরীর লোক হবে। আমাদের মেয়ে গুপ্তচরকে পাঠালে কেমন হয়? ওকে দিয়ে হবে, কাজ করে ফেল, আজকে রাতের ভিতরেই কাজ করতে হবে। ওকে। রাকিব আমার কথা মতো ওয়াশরুমে গিয়ে ফোনে কথা বলতে লাগলো, আর এদিকে আমি বসে থেকে দরজার দিকে নজর রাখতে লাগলাম। অনেকক্ষণ পর রাকিব বের হয়ে আসলো। রাকিব হেসে বলল, কাজ হয়ে গেছে। ভালো, এখন যা, বউকে সময় দে। থ্যাংক ইউ ভাই, মনে ছিল না ওর কথা। রাকিব চলে গেল। রাতের খাবার খেয়ে রাত 12টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম। বাড়ির পিছনে 4 জন অপেক্ষা করতে লাগলাম। মশার কামড়ে অফিসার লাফাতে গেলে আমি ইশারা করলাম চুপ থাকতে। অফিসার ফিসফিস করে বলে, স্যার ভূত চলে আসবে, স্যার আমি চলে যাই। ওকে যান। পুলিশ অফিসার চলে গেলে আমি গুপ্তচরকে ইশারা করলাম। গুপ্তচর অফিসারের পিছনে পিছনে চলে গেল। আমি রাকিব লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। ভূতের 1টা বাজতে ভূতের খেলা শুরু হয়ে গেল। রাকিব ভয়ে বলল, সত্যি তো ভূত, দোস্ত এখান থেকে চল। ধ্যাত, ভূতকে আগে চেপে ধর। রাকিব ভয়ে কাঁপতে লাগলো। আমি ভূতের দিকে এগিয়ে যেতে লাগলাম। ভূত আমাকে দেখে দৌড়ে পালাতে লাগলো। রাকিব এইটা দেখে অবাক হয়ে গেল। আমি রাকিব দুজনে ভূতের পিছনে ছুটতে লাগলাম। হঠাৎ করে গুলির শব্দ হলে দুজনে থমকে গেলাম। দৌড়ে পিছনে আসলাম। দেখি জাফরের লাশ ঝুলছে, ওর সাথে বড় বড় করে লেখা, কেউ বাঁচবে না, আমি সবাইকে মেরে ফেলবো, কেউ বাঁচবে না। রাকিব ধরতে যাবে, সাথে সাথে আমি বললাম, স্টপ। কেন? আমি রাকিবের কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে বাসার ভিতরে ঢুকে পড়লাম। বাসার ভিতরে ঢুকে খুঁজতে লাগলাম। কোথাও কাউকে না পেয়ে হুট করে চোখ গেল পাশের রুমের ফ্লোরের দিকে। একটা হাতের রিং পরে আছে। আমি রিংটা হ্যান্ড গ্লোভস পরে তুললাম। রিংটা দেখে মনে করতে লাগলাম, এই রিং কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছি খেয়াল কেন আসছে না। অনেক চেষ্টা করে মনে করতে পারলাম না। আমি নিচে নেমে আসলাম। রাকিবকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম। গুপ্তচর আমাকে যা বলল, স্যার অফিসার খুনির সাথে সংযোগ আছে। এখন থেকে বের হয়ে স্যার আমাদের ব্যাপারে কাউকে ফোনে কল দিয়ে বলে দেয়, বাইক নিয়ে এখন থেকে চলে আয়। তার মানে খুনিকে সেই সাহায্য করেছে। এই জন্যই তো লাশের পাশে কোনো কুলু নাই। খুনি যতই চালাক হোক, একটা তো একটা ভুল করবে। অথচ এতগুলো খুন হলো, কোনো কুলু নাই। এই অফিসারকে পরে দেখছি, আগে এই খুনিকে বের করতে হবে। চলো বাসায় চলে যাই। আমি আর রাকিব গুপ্তচরের সাথে চলে গেলাম। অর্ধেক রাস্তায় গিয়ে গাড়ি থেকে নেমে এক জায়গায় লুকিয়ে পড়লাম। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম একটা বাইক নিয়ে চলে যাচ্ছে। রাকিব হাঁ করে তাকিয়ে থাকলো। রাকিব ধরতে গেলে সাথে সাথে আমি হাত দিয়ে ধরে বসিয়ে থাকলাম। খুনি চলে গেলে আমি আর রাকিব বের হয়ে গুপ্তচরকে বের হতে বললাম। ও বের হলে 3 জনে যেতে লাগলাম। রাকিব বলে ওঠে, শেষমেশ কিনা এত বড় ধোকা খেলাম। খুনিকে ছেড়ে ভেবে বসেছিলাম, অথচ খুনি একটা মেয়ে। আর মেয়ে মানুষের মাথায় মাস্টার প্ল্যান কিভাবে আসতে পারে? আসলে ওই মেয়েটা আসল খুনি নাকি ওর পিছনে অন্য কেউ আছে? ধরতে দিলি না কেন? পারতি না, যে আমাদের বোকা বানিয়ে খুন করলো, এমনভাবে লুকালো, বোঝাই গেল না। আর তাকে এত সহজে ধরতে পারবি তোর মনে হয়? আসলেই তো, বাট ওকে এখন ধরার সুযোগ ছিল। জানতে হবে এই মেয়েটার সাথে ওনার কোনো সংযোগ আছে নাকি। কার? তোর? আর কিছু বলার আগেই থামিয়ে দিলাম। আমাকে রাকিবকে বাসায় নামিয়ে দিল গুপ্তচর। আমরা দেয়াল টপকে ভিতরে এসে পাইপ দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। দরজা নক হলে চমকে গেলাম। 2 জনে তাড়াতাড়ি করে জুতা খাটের নিচে লুকিয়ে ফেললাম। তাড়াতাড়ি করে মাস্ক, কোট, হ্যান্ড গ্লোভস খুলে সব নিচে ঢিল মেরে রেখে দিলাম। নিজেকে স্বাভাবিক করে নিলাম। রাকিব শুয়ে ঘুমানোর ভান করলো। রাকিব লাইট জ্বালিয়ে ঘুম ঘুম ভাব করে দরজা খুলে দিল।
দরজা খুলে দেখে। এই ঘুমের ভান করা বন্ধ করো। আতিয়া দরজা লাগিয়ে দিয়ে ভিতরে ঢুকলো। আমি চমকে গিয়ে বললাম, আপু কি হয়েছে? তুমি এত রাতে এখানে কেন? কোথায় থেকে আসলি এত রাত করে? কই আপু, আমি তো ঘুমিয়েছিলাম। একদম মিথ্যা বলবি না, আমি নিজে দেখেছি তোরা কেবল ভিতরে আসলি। আপু তোমাকে পরে বলবো, ঘুমাতে যাও আর ঘুমাতে দাও। আমি এখন জানতে চাই কই গেছিলি। আসলে আপু, দুজনের ঘুম পাচ্ছিল না, তাই বাইরে হাঁটাহাঁটি করতে গেছিলাম। হালকা ঠান্ডা বাতাস অনেক ভালো লেগেছিল রাস্তায়। বাইকের শব্দ হলো। কত মানুষই তো যায়, আমি কিভাবে জানবো? যা ঘুমা। আতিয়া কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আমি দরজা লাগিয়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। রাকিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তাড়াতাড়ি এইসব পরিষ্কার করতে হবে। দুজনে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো চিল্লাপাল্লার শব্দ শুনে। রাকিব আর আমি ভয়ে চমকে উঠলাম। আমি আর রাকিব তাড়াতাড়ি করে দৌড়ে নিচে আসলাম। নিচে এসে দেখি দুলাভাই আপুকে নোংরা ভাষায় গালিগালাজ করছে। আপুকে মারতে আসে। সাথে সাথে আমি হাত ধরে ফেললাম। আমাকে দেখে দুলাভাই বলে, এই যে আপনার মেয়ের বয়ফ্রেন্ড চলে এসছে। কথাটা শুনে আমার রাগে মাথায় রক্ত উঠে গেল। আমি সজোরে একটা ঘুষি মারতে যাব, সাথে সাথে রাকিব আমার হাত ধরে বলল, মাথা শান্ত কর। আমাকে দেখে আব্বু আম্মু থমকে গেল। আতিয়া চিৎকার করে কান্না করতে করতে বলল, প্লিজ তোমার দোহাই লাগে, আর নোংরা কথা বলো না। যা জানো না প্লিজ তা নিয়ে কথা বলবে না। আতিয়ার কথা শুনে দুলাভাই বলে, আর একটা কথা বলবি না, তোর বয়ফ্রেন্ডকে দিয়ে তো আর একটা কথা বলতে যাব। সাথে সাথে আব্বু ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল দুলাভাইয়ের গালে। সবাই চমকে গেল। আব্বু রেগে বলে, ব্যাস রাতুল, অনেক কথা বলছো, আর একটাও কথা বললে তোমার জিহ্বা আমি কেটে ফেলে দেব। দুলাভাই আরও রেগে যায় আর বলে, আপনিও আমার গালে থাপ্পড় দিলেন, তার মানে আপনারা সব জানতেন। আতিয়া চিৎকার দিয়ে বলে, আব্বু আম্মু তোমাকে অনেক ভালো লাগছে। এসব শুনতে আমার এইসব শোনার আগে মৃত্যু কেন হলো না? এখনও কি আমি চুপ করে থাকবো? আমি আর সহ্য করতে পারছি না। আম্মু আর সহ্য করতে না পেরে আমাকে এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, জামাই, আর একটা কথাও বলবে না তুমি। এটা আতিয়ার বয়ফ্রেন্ড না, এটা আতিয়ার আদরের ছোট ভাই, আমার আদরের সন্তান আয়ান সরকার, যাকে সবার কাছে লুকিয়ে রাখা হয়েছে। আমার মেয়ে কোনো পাপ কাজ করে নাই। আমার মেয়ে তার ছোট ভাইকে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এমন পাগলামি করেছে। নিজের ছোট ভাইকে আঘাত পেতে দেখে কোনো বোন নিশ্চয়ই সহ্য করতে পারবে না। আম্মুর কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। সবাই আমার দিকে তাকালো। দুলাভাই নিজেই যেন থ হয়ে বসে পড়ল। আতিয়া চিৎকার করে বলল, তোমার মতো সাইকো স্বামীর আমার কোনো দরকার নাই। তোমাকে আমি বারবার বলছি, ও আমার ছোট ভাইয়ের মতো। আমার কথা বিশ্বাস করো নাই? তুমি নাকি আমাকে পাগলের মতো ভালোবাসো। এই তোমার ভালোবাসা, যে স্ত্রীর উপর বিশ্বাস নাই? শুনতে পেলে, ওই আমার ছোট ভাই। আতিয়ার কথা শুনে দুলাভাই দৌড়ে এসে আতিয়ার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বউ আমাকে ক্ষমা করে দাও। তুমি তো জানো আমি তোমার সাথে কাউকে সহ্য করতে পারি না। তুমি ওর সাথে বেশি মিশছিলে, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দুলাভাই আতিয়াকে রেখে আমার পা ধরতে আসে। আমি সাথে সাথে দুলাভাইকে তুলে বললাম, ভাইয়া আমার পা ধরবেন না প্লিজ, আপনার কোনো দোষ নেই। প্রিয় মানুষের পাশে কাউকেই সহ্য করা যায় না। আর আপনার কি দোষ? এই দুনিয়াতে কেউ তো জানেই না যে আমি কার সন্তান, কার ভাই আমি। আপনি জানলে তো আর এমন সন্দেহ করতেন না। ওকে আমি বারবার বুঝিয়েছি তুই আমার ভাইয়ের মতো, ওই আমার কথা শুনে নাই। আপু প্লিজ ভাইয়াকে ক্ষমা করে দাও। এখানে আমাদের ভুল আছে, ভাইয়াকে দোষ দিয়ে লাভ নেই। আমার ফোন বেজে ওঠে। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, আয়ান, তুমি আর রাকিব ওইখানে চৌধুরীর বাড়িতে যাও। চৌধুরী সাহেবকে মারার হুমকি দিয়েছে। যেভাবে হোক ওনাকে মরতে দেওয়া যাবে না। যদি ওনার কিছু হয় তাহলে আমাদের চাকরি চলে যাবে। ওকে বস, আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি করো। আমি কলটা কেটে দিয়ে বললাম, আপু প্লিজ ভাইয়াকে ক্ষমা করে দাও। ভাইয়া তোমাকে অসম্ভব ভালোবাসে। আমি এই কয়েকদিনের মধ্যেই বুঝতে পেরেছি। প্লিজ এইসব ভুল বোঝাবুঝি বাদ দাও। রাকিব তাড়াতাড়ি আমাদের বের হতে হবে। তাড়াতাড়ি করে আমাদের ব্যাগ নিয়ে আসো। কোথায় যাবি? যা বলেছি ওইটা করো। আর প্লিজ আমার আসল পরিচয় কেউ বাইরে বলবেন না।
এখানে উপায় ছিল না, তাই উনি ভুলে আসল পরিচয় দিয়েছে। আমি ওনাদের কোনো সন্তান না। আমি 15 বছর আগেই মারা গেছি। রাকিব আসলে আমি কাউকে কোনো কথা না বলতে দিয়ে বের হয়ে গেলাম দৌড়ে। তাড়াতাড়ি করে দুজনে ব্যাগ থেকে পোশাক বের করে আগুন ধরিয়ে দিলাম আমাদের ব্যাগে, ঢিল মেরে ফেলে দিলাম দূরে। তারপর সোজা কিছু দূরে গিয়ে ভ্যান নিয়ে চৌধুরী বাড়িতে গেলাম। পুলিশ আমাদের নিয়ে ভিতরে গেল। আমাদের দুজনকে চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দিল। ওনার সাথে অনেকক্ষণ কথা বলার পর চৌধুরী নিজের রুমে যায়। রেডি হয়ে নিচে এসে আমাদের সাথে কথা বলতে ডাকলো। হঠাৎ তিয়া এসেছে, চৌধুরী সাহেবের পাশে বসে বলল, আব্বু, তুমি কি অনুষ্ঠানে যাবে না? আর আব্বু প্লিজ এইবার চাচুদের সাথে মিলেমিশে নিও, আবার ঝামেলা করো না। তিয়ার কথা শুনে চৌধুরী সাহেব বলে, যাবো, চলো। আব্বু, এই গার্ড নেওয়া বাদ দাও। আমার এসব গার্ড দেখলে মেজাজ গরম হয়ে যায়। একদম ওনাদের নিবে না, বলে দিলাম। তিয়ার ভাই এসে বলে, হ্যাঁ আব্বু, তুমি কি ভয় পাও না? তোমার ছেলে মেয়ে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তিয়ার ভাই কথা শুনে চৌধুরী সাহেব ওদের সাথে চলে গেল। গার্ড হিসাবে পুলিশ অফিসার গেল। আমার হঠাৎ করে রিংয়ের কথা মনে পড়তেই আমি চমকে গেলাম। আমি তাড়াতাড়ি করে একজন পুলিশের বাইকের চাবি নিয়ে গাড়ির পিছন পিছন যেতে লাগলাম। রাকিব আমাকে বলতে লাগলো, কোথায় যাচ্ছি? আর গাড়ি প্রচণ্ড লাগছস কেন? দরকার আছে। আমি গাড়ির পিছনে পিছনে যেতে লাগলাম। দৌড়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে চৌধুরী সাহেবকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজার পর একজনের থেকে শুনলাম দ্বিতীয় তলায় গেছে, তার ফ্যামিলি মিটিংয়ে আছে। আমি দৌড়ে যেতে লাগলাম। রাকিব আমার সাথে যেতে লাগলো। দুইজনে সিঁড়ি বেয়ে উপরে উঠে কিছুক্ষণ হাঁটুর উপরে হাত রেখে নিঃশ্বাস ফেলতে লাগলাম জোরে জোরে। রাকিব আমাকে কিছু বলার আগেই আমি দৌড়ে যেতে লাগলাম। চেক করতে লাগলাম কোন রুমে আছে। চেক করতে করতে পেয়ে গেলাম। ভিতরে ঢুকতে গেলে আমাকে ঢুকতে দিল না। আমি নিজের আইডি কার্ড দেখালে আমাদের ঢুকতে দিল না। আমি মেরে ভিতরে ঢুকলাম। ভিতরে গেলে অবাক হয়ে গেলাম, এখানে অনেকজন আছে। রফিক তালুকদার পুরো ফ্যামিলির সাথে আব্বু আম্মু আরও কিছু ফ্যামিলি। আমাকে দেখে চৌধুরী সাহেব বলে, কি ব্যাপার, আপনারা দুইজন এখানে? সরি স্যার, ক্ষমা করবেন। আপনাদের এখানে এসেছি বিরক্ত করার জন্য। স্যার, আপনার ছেলে মেয়েদের তো দেখছি না। চৌধুরী সাহেব কিছু বলার আগেই হঠাৎ করে এখানে কিছু মুখোশ পরা লোক এসেছে। গোলাগুলি করতে শুরু করলো। সবাইকে চুপচাপ থাকার ইশারা করলো। অনেকজন ভয়ে দৌড়ে পালিয়ে গেল। শুধু থেকে গেল রফিজ তালুকদার, আতিয়া আর আব্বু আম্মু। একজন চৌধুরীর দিকে গান পয়েন্ট করলে আমি বলে উঠি, স্টপ, ওনার কোনো ক্ষতি করবেন না। এমন কেন করছো? কি ক্ষতি করেছে ইনি তোমার? এখনই এখান থেকে লোকজন নিয়ে চলে যাও। আয়ানকে নরম কণ্ঠে হুমকি দেশ, সবগুলোকে এক এক করে গুলি করতে থাক। না প্লিজ, তুমি এমন কাজ করবে না। তুমি এমন কেন করছো? আমি তোমাকে কিন্তু ঠিকই চিনে ফেলেছি। প্লিজ এখান থেকে চলে যাও। আমি ওকে খুন না করে এখান থেকে যাব না। কণ্ঠটা শুনে সবাই চমকে গেল। চৌধুরী সাহেব বলে ওঠে, তিয়া তুই? তিয়া সাথে সাথে মুখোশ খুলে বলল, হ্যাঁ আমি। সবাই হতভম্ব হয়ে গেল। হঠাৎ করে ইশারা করলে, তিয়ার গার্ডদের এক এক করে গুলি করলে। সব বসে পড়ল। চৌধুরী সাহেবের লোকটা এসেছে, ওদের বেঁধে ফেলল। কয়েকজনকে মেরে ধরে বেঁধে ফেলল। তিয়ার হাত থেকে পিস্তল নিয়ে মাথায় গান পয়েন্ট করে ধরল চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব হেসে বলে, আমি জানতাম আমার কাছে কেউ আমাকে এই হুমকি দিয়েছে, আর আমি এটাই জানতাম না যে আমার নিজের মেয়ে আমাকে মারতে চায়। আর ধন্যবাদ, আপনারা দুইজন না আসলে আমরা ধরতেই পারতাম না। কথাটা বলে তিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারলে তিয়া সিটকে আমার পায়ের কাছে এসে পড়ল। তিয়াকে তুলতে গেলে সাথে সাথে তিয়া আমার মুখোশ টেনে খুলে ফেলল। আমাকে দেখে তিয়া হতভম্ব হয়ে গেল। আয়ান তুমি? হ্যাঁ আমি তিয়া। তুমি তোমার আব্বুকে কেন খুন করতে চাও? তুমি এটা কি করলে? তুমি আমাকে ধরিয়ে দিলে? তুমি কাকে সাহায্য করলে? মানে? তিয়া তুমি একটা ভুল রাস্তায় কাজ করছো। তিয়া আমার কলার ধরে কান্না করতে করতে বলল, তুমি আমাদের মেয়ের খুনিকে বাঁচিয়ে দিলে। আয়ান, ওই কুত্তার বাচ্চা আমাদের মেয়েকে খুন করেছে। আয়ান, আমি প্রেগনেন্ট ছিলাম। সেই দিন তোমাকে আমি সারপ্রাইজ দিতে চাইছিলাম। আয়ান,
তোমার জন্য হোটেলে সারপ্রাইজ রাখছিলাম আমি, যেখানে তোমাকে বার্থডে উইশ করব আর আমাদের সন্তানের কথা জানাতে চেয়েছিলাম। কিন্তু আর কিছু বলবে, সাথে সাথে চৌধুরী সাহেব ওর লোকেদের ইশারা করলে আমাদের মারতে আসলো। রাকিব আর আমি মেরে ফেলে দিলাম। তিয়া লাথি দিল একটাকে। তিয়া আমাকে বলল, আয়ান, সেই দিন আমার গাড়িটা পুড়িয়ে দিয়েছিল জাফর আর দুইজন ছিল। আমাকে ওইখান থেকে তুলে নিয়ে আমার ওই জানোয়ার বাপ নিয়ে এসেছে। যখন জানতে পারি আমি প্রেগনেন্ট, তখন তার মাথা খারাপ হয়ে যায়। আমার সন্তানকে মারার জন্য ওরা আমাকে অ্যাবর্শন করার জন্য নিয়ে গেল। ডাক্তার করাতে রাজি হয় না। সেই দিন আমার মেয়ে হয়। সেই দিন এই জানোয়ার আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়। যারা যারা আমার মেয়েকে হত্যা করেছে আমি সবাইকে মেরেছি, সবাইকে। শুধু এই জানোয়ারকে মারতে দিলে না। আয়ান, আয়ান, এমনটা কেন করলে তুমি? তিয়ার কথা শুনে আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। তিয়া চিৎকার করে কাঁদতে লাগলো। আমি তিয়াকে বুকে জড়িয়ে নিয়ে শক্ত করে ধরলাম। তিয়া কান্না করতে লাগলো। আমার শার্ট খামচি দিয়ে ধরে চৌধুরী সাহেব বলে, ও তার মানে তুই সেই মেয়ের জন্মদাত্রী পিতা? কথাটা বলে যেই না গুলি করতে আসবে, সাথে সাথে আমি তিয়ার আব্বুর মাথায় গুলি করে দিলাম। সাথে সাথে পুলিশ অফিসার এসে বলে, স্যার, ওনার গুলি দিয়ে আপনার গায়ে গুলি করে নেন, তাহলে একটা প্রমাণ করা যাবে এই সব কিছুর সাথে উনি দায়ী ছিল। আমার শাস্তি আমাকে পেতে হবে। আমাকে অ্যারেস্ট করেন। রাকিব তাড়া করে চৌধুরী সাহেবের কাছে আসে। তার হাত ধরে আমার হাতে গুলি করে দিল। আতিয়া, তিয়া, আব্বু, আম্মু দৌড়ে এসে আমাকে ধরল। আম্মু আমাকে ধরে বলল, এই ছেলেটা কি করলো? আম্মুর কথা শুনে রাকিব বলে, আন্টি চিন্তা করবেন না, এখানে ভালো জন্য করা হয়েছে। অফিসার নিয়ে যান। আর আঙ্কেল আন্টি, আপনাদের কিছু কথা কোর্টে প্রমাণ দিতে হবে। বলবে এখানে গোলাগুলি চলতে চলতে আয়ান স্যারের গুলি লাগে, আমরা বাঁচার জন্য ওনাকে গুলি করতে বাধ্য হয়। আর এতদিন যত খুন হয়েছে সব চৌধুরী সাহেবের লোক করেছিল। রাকিবের কথা শুনে তিয়ার ভাই এসে বলে, আপু, তুই এত কষ্ট লুকিয়ে রাখছিলি, একবার আমাকে বলস নাই কেন? এই লোকটা নিজের মান সম্মানের জন্য নিজের মেয়ের সন্তানকে খুন করলো। স্যার, যত প্রমাণ লাগে আমি দিব। আমার আপুকে প্লিজ ধরবেন না। তিয়ার ভাইয়ের কথা শুনে পুলিশ বলে, তাহলে আপনাকে কোর্টে বলতে হবে। আপনার বাপের সব কুকর্মের ব্যাপার আপনি জানতেন, ভয়ে মুখ খুলতে পারেন নাই। এইসব কিছু আপনার আব্বু করছে? পুলিশের কথা শুনে তিয়ার ভাই রাজি হয়ে যায়। তিয়া আমার হাত থেকে গুলি বের করে দিল। আমি থ হয়ে তিয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, এত কিছু হয়ে গেল, অথচ তুমি আমাকে একবারও জানালে না। কি জানাতাম? আব্বু যদি তোমার ব্যাপারে জানতো তোমাকে খুন করে ফেলতো। আমি কিভাবে তোমার মৃত্যু মেনে নিতাম বলো? আমি তিয়ার বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, তিয়া, আমাকে তুমি যেমন ভাবো আমি তেমন না। তিয়া, আমি গোয়েন্দা বিভাগের সদস্য। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তিয়া রাগ করে বলে, তুমি আমাকে মিথ্যে বলছো। এই সরল বোকা সেজে থাকে আমাকে বোকা বানাইছো। তিয়া, তুমি পুলিশ অফিসার, সেটা তো আমাদের কখনো বলো নাই। আমাদেরকে যে রূপ দেখিয়েছ সেটা তো তোমার আসল রূপ ছিল না। আমার কথা শুনে তিয়া কিছু বলল না। আতিয়া বলে ওঠে, ভাই তুই গোয়েন্দা? আব্বু দেখেছো সারা জীবন বলছো আমার ভাই কিছু করতে পারবে না জীবনে, দেখো আমার ভাই গোয়েন্দা হয়েছে। আতিয়ার কথা শুনে আব্বু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আয়ান, আমাকে ক্ষমা করে দে। আমি তোমাকে কখনোই বুঝতে পারি নাই। আয়ান, সেদিন কেন বলস নাই? ওই আতিয়ার সাথে জঘন্য কাজ করতে নিয়েছিল। আমাদের বলে আজ এত কিছু হতো না। আব্বু, অতীত ভেবে সময় নষ্ট আমি আর করতে চাই না। আমার কপালে যা আছে তাই হচ্ছে, এইসব ভেবে লাভ নেই। আর আব্বু, আম্মু, সরি, তোমাদের না জানিয়ে বিয়ে করেছি। তিয়া আমার স্ত্রী। সব তো শুনলাম, এই চৌধুরী এত খারাপ, আমার ভাতিজাকে মেরে ফেলেছে। বদমাইশ না মারলে আমি ওকে খুন করতাম। মা, কান্না করে না। আজ থেকে আমার একটা মেয়ে না, আজ থেকে তুমিও আমার মেয়ে।
আমরা তোমার মা বাবা। তিয়া ইমোশনাল হয়ে জড়িয়ে ধরলো আব্বু আম্মুকে। আতিয়া আমিও জড়িয়ে ধরলাম। সমাপ্ত।